ইংলিশের কথা যদি বলতে হয়, ইংলিশের কথা যদি বলতে হয় তাহলে ইংলিশ গ্রামার একটা কি ল্যাঙ্গুয়েজ। যদি আমরা ইংলিশ সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন নিতে চাই, কিছু বেসিক ইনফরমেশন নিতে চাই, তাহলে শুরুতে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। কি একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা। ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা, তাই না? এখন ভাষা বলতে কি বুঝি? দেখেন আমরা যেমন বাংলায় কথা বলি, তাহলে বাংলা হচ্ছে আমাদের একটা ভাষা। ঠিক ইংলিশে যেভাবে কথা বলি তাহলে ইংলিশ হচ্ছে আমাদের একটা ভাষা, তাই না? এখন ইংলিশ যদি ভাষা হয় তাহলে এটাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলবো। এখন ল্যাঙ্গুয়েজ আসলে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এ টুল অথবা সোর্স, একটা টুল অথবা সোর্স যেটা দ্বারা কি করা হয়, কারো এক্সপ্রেস, অর্থাৎ কারো হচ্ছে যে ফিলিং, ইমোশন বা আইডিয়াগুলো কি করা হয়, এক্সপ্রেস করা হয়। তাহলে এখানে আমরা ল্যাঙ্গুয়েজের পাশে বলতে পারি যে এটা হচ্ছে টুল অথবা সোর্স টু এক্সপ্রেস one's feeling, emotions, ideas, এটসেট্রা। অর্থাৎ যার মাধ্যমে কি করতে পারবেন আপনি আপনার ফিলিং, ইমোশন বা আইডিয়া ইত্যাদি জিনিসপত্র কি করতে পারবেন, এক্সপ্রেস করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। সেটাকেই তো আমরা কি বলতেছি, ভাষা বলতে পারতেছি। আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় নিজেদের মনের ভাবই তো প্রকাশ করি, তাই না? এখন মনের ভাব সেটা ফিলিং হতে পারে, ইমোশন হতে পারে, আপনার কোনো আইডিয়া হতে পারে, যে কিছুই তো হতে পারে। দ্যাট মিনস ইংলিশ হচ্ছে একটা কি ল্যাঙ্গুয়েজ, এবং এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি, টু এক্সপ্রেস সামওয়ান ফিলিংস, ইমোশনস অর আইডিয়াস। ঠিক আছে, এবার আসেন যে এই যে একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিছু স্কিলসের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? কিছু স্কিলের প্রয়োজন আছে। কি বলেছি? কিছু স্কিলের প্রয়োজন আছে। এখন এই স্কিলগুলো কি কি যদি বলা হয় যে এই স্কিলগুলো অ্যাকচুয়ালি কি কি, স্কিলগুলো আপনার যে কোনো ভাষার জন্য আপনারা অবশ্যই জানেন 4টা স্কিলের প্রয়োজন। কয়টা স্কিলের প্রয়োজন? 4টা স্কিলের প্রয়োজন। সেটা কি? প্রথমটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। তাহলে এই 4টা স্কিলের কি প্রয়োজন, তাই না? যে কোনো ভাষার জন্য 4টা স্কিলের প্রয়োজন। এই 4টা স্কিল কি কি? লিসেনিং মানে কি? শোনা। স্পিকিং বলা, রিডিং লেখা, পড়া, এবং রাইটিং কি? লেখা। ঠিক আছে, যেমন ধরেন এই যে আমি কথা বলতেছি, আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আপনি কি কথাটা শুনতে পাচ্ছেন? আমি কথা বলতেছি, এটা কি আমি স্পিক করতেছি, তাই না? দ্যাট মিনস এটা হচ্ছে স্পিকিং। আপনি কথাটা শুনতেছেন, তাহলে আপনি কি করতেছেন? লিসেন, অর্থাৎ আপনি শুনতেছেন। তারপরে কি হচ্ছে? আমি এখানে লিখেছি, এই লেখাগুলো আপনি এগুলো পড়তে পারতেছেন, যদিও লেখা খারাপ, বাট পড়তে তো পারতেছেন, তাই না? আমি এখানে যা লিখেছি আপনি সেটা পড়তে পারতেছেন, তাহলে যেটা লিখেছি সেটা হচ্ছে রাইটিং, আর যেটা আপনি পড়তে পারতেছেন তাহলে সেটাও কি একটা স্কিলের মধ্যে পড়ে। দ্যাট মিনস যে কোনো ভাষার জন্য 4টা স্কিলের প্রয়োজন হয়, সেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ঠিক আছে, এই 4টা স্কিলের মাধ্যমে একটা ভাষা কি হয়? গঠিত হয়। এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি বলি ল্যাঙ্গুয়েজের কথা বা ভাষার কথা যদি বলি, ল্যাঙ্গুয়েজ অথবা ভাষার কথা যদি বলি, আসলে ভাষাটা স্টার্ট হয় কার মাধ্যমে? ভাষাটা স্টার্ট হয় কার মাধ্যমে? ভাষাটা স্টার্ট হয় জেনারেলি সাউন্ডের মাধ্যমে। কার মাধ্যমে স্টার্ট হয়? সাউন্ডের মাধ্যমে। এখন সাউন্ডের মাধ্যমে কিভাবে স্টার্ট হয় একটু বোঝার চেষ্টা করেন। ধরেন আমি হচ্ছে আপনাকে, বা ধরেন আপনি একটা জায়গায় চুপচাপ বসে আছেন, হ্যাঁ, চুপচাপ একদম মনোযোগ দিয়ে বসে আছেন, তো কিছু একটা চিন্তা করতেছেন, খুব মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তা করতেছেন। তো হঠাৎ করে কি হলো, আপনার এক ফ্রেন্ড আসলো, এসে আপনাকে জোরে একটা ধাক্কা দিল, ঠিক আছে? তখন আপনার অবস্থাটা কী হবে? মুখ দিয়ে কিছু না কিছু একটা তো বের হবে, হোক না সেটা ভালো বা খারাপ, কিছু তো একটা বের হবে। যেটাই বের হচ্ছে সেটাই কি ভাষা না? আপনি যাই বলেন সেটাই তো কি ভাষা, ঠিক কি না? এখন যে ভাষাটা আপনি ব্যবহার করতেছেন সেটাই তো ভাষা। এখন কথা হচ্ছে যেটা আপনি বলতেছেন সেটা যদি ভাষা হয়, সেটা কি আরেকজন শুনতেছে?
যদি এমন হয় যে আপনি কথা বললেন কিন্তু আপনার আশেপাশে শোনার কোনো মানুষ নেই, ঠিক আছে, তাহলে আপনার ভাষার যে ব্যবহারটা সেটা করে লাভ আছে? লাভ নাই। কিন্তু আপনি যে কথাটা বলতেছেন সেটা কিন্তু অন্যজন শুনতে হবে, তাহলে সেটাকে আপনি ভাষা বলতে পারবেন। যদি না শুনে তাহলে তো ভাষা বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই জন্যই কিন্তু বলা হয় যে লিসেনার ইজ অ্যান ইনরেসপন্সিবল পার্টনার। অর্থাৎ যে কোনো ভাষার জন্য লিসেনার হচ্ছে ইনরেসপন্সিবল পার্টনার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বললাম? ল্যাঙ্গুয়েজ যেটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ যাকে আমরা বলি, এই ল্যাঙ্গুয়েজটা শুরু হবে কার মাধ্যমে? সাউন্ডের মাধ্যমে। এখন সাউন্ডটাকে যদি আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে চাই বা লেখার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তখন তাকে বলা হয় স্ক্রিপ্ট। সাউন্ডটাকে যদি আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে চাই তখন তাকে বলা হয় কি? স্ক্রিপ্ট বলা হয়। ঠিক আছে? স্ক্রিপ্ট বলতে কি বোঝায়? অর্থাৎ যখন আপনি কোনো সাউন্ডকে লেখার মাধ্যমে প্রকাশ করবেন তখন তাকে কি বলবেন? স্ক্রিপ্ট বলবেন। তাহলে এখানে আমরা এটার অর্থটা লিখে রাখতে পারি যে রাইটিং স্টাইল অফ এ ল্যাঙ্গুয়েজ। কি? রাইটিং স্টাইল অফ এ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক জায়গায়। ঠিক আছে? যে স্ক্রিপ্ট বলতে কি বোঝায়? তাহলে স্ক্রিপ্ট বলতে কি বোঝায়? স্ক্রিপ্ট মানে হচ্ছে রাইটিং স্টাইল অফ এ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? অর্থাৎ যখন আপনি একটা ভাষাকে লিখিত আকারে প্রকাশ করবেন সেটাকে কি বলা হবে? স্ক্রিপ্ট বলা হবে। ওকে, এখন আমি যদি বলি বাংলা ভাষায়, বাংলা এটা কি বলে? স্ক্রিপ্ট মানে হচ্ছে লিপি। বাংলা ভাষায় যে আমরা কথা বলি, বাংলা ভাষায় লিখিত রূপটাকে কি বলা হয়? লিপি বলা হয়। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এই বাংলা ভাষার লিখিত রূপটা অ্যাকচুয়াল নামটা কি, কেউ বলতে পারবেন? বাংলা ভাষার লিখিত রূপের নামটা কি কেউ বলতে পারবেন? সেটার নাম কি হবে বলেন তো? বাংলা ভাষায় যে আমরা কথা বলি সেটাকে আমরা যেভাবে লিখি সেটাকেই তো লিপি বলে। এখন ওই বাংলা ভাষার লিপিটা কোথা থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে না? বাংলা ভাষা যে আমরা ব্যবহার করতেছি সেটা কোন লিপি থেকে আসছে? ব্রাহ্মী লিপি থেকে আসছে, তাই না? ভেরি গুড এস আই সমীর। তো বাংলা ভাষার লিপিটা হচ্ছে ব্রাহ্মী লিপি। তাহলে ইংরেজি ভাষার লিপিটা কি হবে? ইংরেজি ভাষার লিপিটা হচ্ছে, না শব্দ না পলাশদেব, সেটা হচ্ছে ব্রাহ্মী লিপি। ঠিক আছে? তো ইংরেজি ভাষার স্ক্রিপ্টটা কি হবে বা লিপিটা কি হবে? সেটা হচ্ছে ল্যাটিন স্ক্রিপ্ট অথবা রোমান স্ক্রিপ্ট। কি বলা হয় ইংরেজি ভাষার জন্য? সেটাকে বলা হয় ল্যাটিন স্ক্রিপ্ট অথবা রোমান স্ক্রিপ্ট। এই যে ল্যাটিন অথবা রোমান স্ক্রিপ্ট, এই ল্যাটিন বা রোমান স্ক্রিপ্ট অনুযায়ী লেটার হচ্ছে 26টা। কয়টা লেটার আছে? 26টা লেটার্স আছে। কয়টা লেটার্স আছে? 26টা লেটার্স আছে। ঠিক আছে? অর্থাৎ এই স্ক্রিপ্ট যে আপনি লিখবেন, স্ক্রিপ্টটা কি? রাইটিং স্টাইল অফ এ ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজকে লেখার মাধ্যমে প্রকাশ করা। এখন এটার জন্য কয়টা লেটার আছে? 26টা লেটার্স আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই 26টা লেটারকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় অ্যালফাবেট। 26টা লেটারকে একসাথে কি বলা হয়? অ্যালফাবেট বলা হয়। ঠিক আছে? অর্থাৎ আমরা যখন 26টা লেটারকে নিয়ে একসাথে আলোচনা করব তখন সেটাকে কি বলা হবে? অ্যালফাবেট বলা হবে। ওকে, এবার আসেন, এই যে অ্যালফাবেট, এই অ্যালফাবেট বা 26টা লেটারকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? একটাকে বলা হচ্ছে ভাওয়েল এবং অন্যটা হচ্ছে কনসোনেন্ট। একটা হচ্ছে কি? ভাওয়েল এবং অন্যটা হচ্ছে কনসোনেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে আপনার এ ই আই ও ইউ, 5টা। তাহলে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ। ঠিক আছে? এবার কনসোনেন্ট কোনগুলো? কনসোনেন্ট হচ্ছে এ ই আই ও ইউ বাদে যতগুলো আছে, অর্থাৎ 26টার মধ্যে যে আর 19টা আছে, 21টা আছে, এই 21টা হচ্ছে কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট কি কি হতে পারে? বি, সি, ডি থেকে শুরু করে জেড পর্যন্ত। কোনগুলো বাদে? এ ই আই ও ইউ বাদে। ঠিক আছে? আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি আপনাদেরকে কতগুলো ওয়ার্ড লিখে দিব, আপনারা এগুলো আমার সাথে সাথে উচ্চারণ করবেন, বা আমি লিখে দিচ্ছি আপনারা উচ্চারণ করেন অবশ্যই। আর অযথা কেউ কমেন্ট করবেন না ভাই, এই ইংলিশ ক্লাসে অযথা কমেন্টের কোনো দরকার নেই। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের জন্য ভালো হবে। কেউ অযথা কোনো রকমের কমেন্ট করা দরকার নেই। জাস্ট আমি যা বলতেছি তা মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন বলবো যে হ্যাঁ এটা কী হবে আপনারা বলেন, তখন আপনারা আমার সাথে শেয়ার করবেন। আপনি আরেকজনের অযথা কমেন্ট যখন রিপ্লাই দিতে যাবেন আপনার কনসেপ্টটা নষ্ট হচ্ছে। ঠিক আছে? সো অযথা কমেন্ট করে নিজেও
আপনি বিপদে পড়েন না, আরেকজনকেও বিপদে ফালায়েন না। ক্লিয়ার? অযথা কোনো কমেন্টের দরকার নেই। আচ্ছা, এবার দেখেন আমি কতগুলো ওয়ার্ড লিখতেছি, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করেন। এটাকে কি বলবো? এটাকে কি বলবো? সার্কেল, তাই না? আচ্ছা, এটাকে আমরা কি বলবো? লাইভ অথবা লিভ। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা কি বলবো? লাইক। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন, এই সার্কেলের মধ্যে আমি যদি আয়ের উচ্চারণটা বলি, আয়ের উচ্চারণটা কিসের মতো হচ্ছে? স্বরয়ের মতো হচ্ছে না? সার্কেল। তাহলে এই উচ্চারণটা কিসের মতো হচ্ছে? স্বরয়ের মতো। যদি আমি এইখানে আয়ের উচ্চারণটা কেমন হচ্ছে সেটা বলি, তাহলে কার মতো হবে? দেখেন, এই উচ্চারণটা দুইভাবে হয়, একটা হচ্ছে লিভ আর একটা হচ্ছে লাইভ। ঠিক আছে। তো লিভ যখন বলি তখন এই উচ্চারণটা হচ্ছে রশ্মির মতো, আর যখন আমরা লাইভ বলি তখন এর উচ্চারণটা হচ্ছে স্বরায়ের মতো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি? লাইক। এখানে আমরা কি লিখেছি? লাইক। লাইক, এখানে আইটা কার মতো উচ্চারিত হচ্ছে? সরায়ার মতো। সরায়া আর রশ্মি, তাই না? আইয়ের মতো উচ্চারণ হচ্ছে। ওকে, ফাইন। এখন দেখেন, এই যে এখানে আইটা আছে, এই আইটা কি ছিল? ভাওয়েল ছিল। এই ভাওয়েল এক সময় সরায়ের মতো উচ্চারিত হচ্ছে, এক সময় রশ্মির মতো উচ্চারিত হচ্ছে, এক সময় আইয়ের মতো উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এক এক সময় এক একভাবে উচ্চারিত হচ্ছে না? এখন এই উচ্চারণের কথা যদি বলি, তাহলে এখানে যে ভাওয়েলগুলো আছে, এই ভাওয়েলগুলো জেনারেলি 20 রকমের সাউন্ড দেয়। কত রকমের সাউন্ড প্রদান করে? 20 রকমের সাউন্ড দেয়। ঠিক আছে। এরপরে এই সাউন্ডগুলোরও আবার ডিভিশন আছে, যেটা আপনার মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, এগুলো পড়ে আসছেন, আমরা অত গভীরে যাব না। বাট এখানে এতটুকু জেনে রাখেন যে এই ভাওয়েল জেনারেলি 20 রকমের সাউন্ড দেয়। আর কনসোনেন্ট কত রকমের সাউন্ড দেয়? কনসোনেন্ট হচ্ছে 24 রকমের সাউন্ড দেয়। কনসোনেন্টগুলো কত রকমের সাউন্ড দিবে? 24 রকমের সাউন্ড দিবে। ক্লিয়ার সবাই? এবার আপনারা আমাকে জানান যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। চলেন আমরা সামনের দিকে আগাই, যদি এতটুকু বোঝা হয়ে থাকে। এবার আসেন ওয়ার্ডের কথা। ওয়ার্ড বলতে কি বোঝায়? ওয়ার্ড বলতে কি বোঝায়? লেটার তো আমরা বুঝতে পারছি, তাই না? এবিসিডি, এগুলো সবই তো এবিসিডি থেকে এ থেকে শুরু করে জেড পর্যন্ত যা আছে সবগুলোই লেটার। ওকে, এখন ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি কাকে বোঝায়? ওয়ার্ড বলতে বোঝায় যে এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স। কাকে বোঝায়? এ মিনিংফুল ইউনিট অফ লেটার্স, অর্থাৎ মিনিংফুল ইউনিট অফ লেটার্স। এখন ইউনিট বলতে কি বুঝি? যারা আমরা আসি সবাই তো বুঝি, তাই না? ইউনিট মানে কি? একক। ইউনিট বলতে কি বোঝায়? একককে বোঝায়। ঠিক আছে। কিসের একক হবে এখানে? কতগুলো লেটারের একক। কতগুলো লেটারকে আমি একসাথে যুক্ত করব, যুক্ত করার পরে যে এককটা দাঁড়াবে, অর্থাৎ যে একটা ওয়ার্ড দাঁড়াবে, সেটাকে তো আমরা একটা শব্দ দাঁড়াবে, সেটাই তো ওয়ার্ড, তাই না? অর্থাৎ কতগুলো মিনিংফুল ইউনিট অফ লেটার্সকে আমরা কি বলবো? ওয়ার্ড বলবো। এখন এইটা আসলে কিভাবে বোঝা যায় একটু বোঝার চেষ্টা করি। আমি একটা ওয়ার্ড লিখতেছি, দেখেন, PEN। PEN দ্বারা কি বোঝায়? পেন। মানে হচ্ছে কি? কলম। পেন মানে কি বলেন তো? কলম। আমি যখন এই ওয়ার্ডটা লিখেছি, দেখেন এখানে পি আছে, ই আছে, এন আছে, এগুলো কতগুলো ইউনিট অফ লেটার্স না? অর্থাৎ এগুলো কতগুলো হচ্ছে লেটার্স। এখন এই সবগুলোকে যখন আমি একসাথে লিখেছি, তখন আমি এটাকে কি বলতাছি? ইউনিট অফ লেটার্স বলতাছি। ওকে, ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি যখন এটাকে বলছি যে পেন, পেন বলার সাথে সাথে আপনার মাথায় যে ছবিটা ভেসে আসছে, সেটা কি? একটা কলমের ছবি না? আপনার মাথায় যে ছবিটা ভেসে আসছে সেটা কি? একটা কলমের ছবি, ঠিক না? তো এইটা কি? একটা কলম ধরে নিচ্ছে, অর্থাৎ এটা কি? একটা মিনিংফুল ইউনিট অফ লেটার্স। এই জন্য আপনি এটা দেখার সাথে সাথে বলতে পারছেন যে হ্যাঁ, এটা হচ্ছে পেন, তার মানে হচ্ছে কলম। ঠিক আছে। কিন্তু আমি যদি এই কথাটাকে এইভাবে লিখতাম, NEP, কি বলেছি? NEP বলেছি। এবার দেখেন, এটাও তো হচ্ছে কি? ইউনিট অফ লেটার্স। কতগুলো লেটার একসাথে আমি লিখেছি, তো একসাথে রাখার সাথে সাথে এইগুলো যখন একসাথে হয়েছে, তখন আমি তাকে বলতেছি ইউনিট, মানে হচ্ছে একক। এখন এবার চিন্তা করেন, NEP দ্বারা কোনো ওয়ার্ড আছে? কোনো শব্দ আছে? আপনি কোনো কিছু বুঝতেছেন NEP আসলে কি? আপনি কিন্তু কিছুই বুঝতেছেন না যে আসলে NEP অ্যাকচুয়ালি কি।
তাহলে এই এনএপিটা কি, এটা যেহেতু বুঝতেছেন না, তার মানে এটা আপনার কাছে মিনিংফুল না। এটা কি মিনিংফুল না, যেহেতু এটা মিনিংফুল না, তার মানে এটাকে আপনি ওয়ার্ড বলতে পারেন না। অবশ্যই কতগুলো লেটার থাকতে হবে এবং ইউনিট অফ লেটার হইতে হবে পরবর্তীতে, দেন শব্দ হইতে গেলে এটার মিনিং থাকতে হবে। ঠিক আছে, যেহেতু এখানে মিনিং নাই, তার মানে আপনি বলতে পারেন না যে এটা হচ্ছে ওয়ার্ড। কোনটা ওয়ার্ড বলতে পারেন? এটাকে আপনি ওয়ার্ড বলতে পারেন, কারণ এটা লেখার সাথে সাথে আপনি চিন্তা করতেছেন পেন, আচ্ছা এটা তো কলম। ঠিক আছে, আমি আরও একটা উদাহরণ দিই। ধরেন যে আমি বললাম কার, আমি কি বললাম? কার বললাম। এই কার দেখার সাথে সাথে আপনার মাথায় কোন ছবিটা ভেসে আসতেছে? কোন ছবিটা আপনি চিন্তা করতে পারতেছেন? একটা গাড়ির ছবি না? একটা গাড়ির ছবি চিন্তা করতে পারতেছেন, অর্থাৎ আপনি একটা গাড়ির ছবি এখানে চিন্তা করেন, তো এটা হচ্ছে কি একটা কার, ঠিক কিনা? তাহলে এই তো আমাদের এটা জিপ কার হয়ে গেছে। যাই হোক, তো ধরেন এটা হচ্ছে কার, তো এটা যদি কার হয়, এটা আপনি চিন্তা করে ফেলেছেন লেখাটা দেখার সাথে সাথে, তাহলে এটা আপনার জন্য ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি ARC, আর্ক, আর্ক মানে কি কিছু আপনি চিন্তা করতে পারবেন? আর্ক মানে কিছু চিন্তা করতে পারবেন? অবশ্যই, আর্কও কিন্তু একটা শব্দ। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা কি দেখেন তো, আর্ক মানে কি একটা চাপ না? ধরেন আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের এইটুকু অংশ, এইটুকু যদি আমি চিন্তা করি, অর্থাৎ এই অংশটা যদি চিন্তা করি A থেকে B অংশটুকু, তাহলে এইটা কি একটা চাপ? এইটুকু অংশটা কি চাপ না? তার মানে এটাও কিন্তু আপনার কাছে একটা ওয়ার্ড, এটাও কি একটা ওয়ার্ড। কিন্তু আমি যদি বলি RAC, এটা কি ওয়ার্ড? RAC দ্বারা আপনি কি চিন্তা করবেন বলেন? RAC দ্বারা আপনি কি চিন্তা করবেন? আপনি তো কিছুই চিন্তা করতে পারবেন না, ঠিক না? RAC দ্বারা আচ্ছা, রুদ্র বলতেছে স্যার আপনার কারগুলো খুব জোস হয়। ওকে, থ্যাংক ইউ। দেখেন, RAC দ্বারা তো আপনি কোনো কিছুই চিন্তা করতে পারতেছেন না, তাহলে এটা আপনার কাছে কি না ভাই? ওয়ার্ড না। তাহলে ওয়ার্ড কোনটা? কার, ARC, এগুলো হচ্ছে ওয়ার্ড। কথাটা কি বোঝা যাচ্ছে? তাহলে ওয়ার্ড কাকে বলবো আমরা বুঝতে পারতেছি? সমস্যা তো হওয়ার কথা না, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন, যে এই যে ওয়ার্ড বলেছি, এই যে আমরা ওয়ার্ড কথাটা বলেছি, এখানে যদি আমরা চিন্তা করি, ওয়ার্ড তো আপনার বিভিন্ন রকমের হতে পারে, তাই না? এক রকমের যে হবে ব্যাপারটা তো তা না, ওয়ার্ড কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। তো এই ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড ভালো করে বোঝার চেষ্টা করেন। ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডকে বলা হয় পার্টস অফ স্পিচ। কাকে বলা হয় পার্টস অফ স্পিচ? ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড। ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ডকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ বলবো। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ বলতে কি বুঝি? পার্টস অফ স্পিচ বলতে বুঝি যে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড অথবা ডিফারেন্ট টাইপস অফ ওয়ার্ড আর কল্ড পার্টস অফ স্পিচ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখেন, এই যে পার্টস অফ স্পিচের কথা বলতেছি, এখানে যে আমরা পার্টস অফ স্পিচের কথা বলতেছি, আমরা জানি পার্টস অফ স্পিচ কয় ধরনের? কয় ধরনের বলেন তো? 8 ধরনের, তাই না? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 ধরনের। কি কি 8 ধরনের? কি কি? প্রথমটা হচ্ছে নাউন, নাউন, তারপরে কি আছে? প্রনাউন, দেন হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। দেখেন এখানে কিন্তু এটাকে অ্যাডজেক্টিভ বলবেন না, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হবে না, কিন্তু এখানে যে ডিটা আছে এই ডিটা কিন্তু সাইলেন্ট থাকে। এখানে যে ডিটা আছে এই ডিটা সাইলেন্ট থাকে, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে ফাইন। তারপরে কি আছে? ভার্ব, দেন হচ্ছে আমরা যদি 5 নাম্বারটা এখানে লিখি, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং 8 নাম্বারটা কি হবে? ইন্টারজেকশন, তাই না? তো এই 8 রকমের কি আছে? পার্টস অফ স্পিচ আছে। ঠিক আছে, ওকে, এবার বোঝার চেষ্টা করেন। আচ্ছা, যারা হচ্ছে যে এখানে কমেন্টে মনোযোগ দিচ্ছেন, কমেন্টে মনোযোগ দেওয়ার দরকার নাই ভাই,
আমি কমেন্ট চাই না, ঠিক আছে? যখন বলবো আপনি কমেন্ট করেন তখন করবেন, এছাড়া কমেন্ট করার টোটালি দরকার নাই, ঠিক আছে? আপনি আপনার খাতায় উঠান, মনোযোগ দিয়ে খাতায় উঠান, দিন শেষে আপনার খাতাটা থাকবে, এখানে কিন্তু কমেন্ট থাকবে না। আমি যখন বলবো যে হ্যাঁ আপনি কমেন্ট করেন এবার এটা কি হবে, তখন আপনি কমেন্ট করেন, কিন্তু তার আগে কমেন্ট করার কোনো দরকার নাই। আপনি জাস্ট শুনে যান, বুঝে যান, মিস হলে আপনার লস। দেখেন নাউনের কথা যদি বলি, নাউনটা কি একদম আমরা স্বল্প কথা এগুলো বোঝার চেষ্টা করবো। এগুলো নিয়ে তো আপনাদের বলে আসছি যে ফাংশনাল গ্রামারে হচ্ছে এগুলো নিয়ে ডিসক্রিপটিভ আলোচনা করা হবে, অর্থাৎ বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি যে নাউনটা আসলে কি। নাউন হচ্ছে নেমিং ওয়ার্ডস। নাউন আমরা কাকে বলবো? নাউন আমরা বলবো হচ্ছে নেমিং ওয়ার্ডকে। কাকে বলবো? নেমিং ওয়ার্ডসকে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন ধরেন যে কি কি, আমি যদি বলি যে তাসফিয়া ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল, তাহলে এখানে তাসফিয়াটা কি? নেমিং ওয়ার্ড। তাসফিয়া কি? নেমিং ওয়ার্ড, তার মানে এটা হচ্ছে নাম। এখন এগুলো আবার আপনার বিভিন্ন টাইপসের হয়, প্রপার নাউন হয়, কমন নাউন হয়, আমরা এত কিছুতে যাব না, এগুলো যখন নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব সেখানে হচ্ছে যে আলোচনা করব আপনাদের নিয়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে যদি বলি যে দ্য কাউ গিভস আস মিল্ক, তাহলে এখানে কাউটা কি? একটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? দেন আমি যদি বলি গোল্ড ইজ ভ্যালুয়েবল মেটাল, কি বলতেছি যা শুনে নেন, গোল্ড ইজ ভ্যালুয়েবল মেটাল, তাহলে গোল্ডটা কি? ম্যাটেরিয়াল নাউন, বা এটাকে আমরা নাউন বললাম, ঠিক আছে? তারপরে যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অর্থাৎ আপনি যত নেমিং ওয়ার্ড আছে সেগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। ক্লিয়ার? আচ্ছা, এবার প্রনাউন আমরা কাকে বলবো? প্রনাউন বলতে বোঝায় হচ্ছে রিপ্লেসেস এ নাউন। রিপ্লেসেস এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসবে সেটাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। যেমন একটু আগে আমরা বলেছিলাম যে তাসফিয়া ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল, এখন তাসফিয়া না বলে যদি আমি বলি যে শি ইজ এ ব্রিলিয়ান্ট গার্ল, তাহলে এখানে শিটা কি? নাউনকে রিপ্লেস করছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। আরও যদি এক্সাম্পল দিই, যেমন বললাম যে হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এখানে হি কি? নাউনের পরিবর্তেই তো বসছে, তাহলে হি হচ্ছে আপনার প্রনাউন, ঠিক আছে? এরকম প্রনাউন আপনার আই, উই, মাই, মি, মাইন, এগুলো আমরা সব জানবো সামনে, ঠিক আছে? তো জাস্ট এখানে একটু বেসিক ধারণাটা দিই। তার মানে প্রনাউন বলতে আমরা কি বুঝাবো? যে যাকে যদি নাউনকে রিপ্লেস করে কোনো কিছু বসে সেটা হচ্ছে কি? প্রনাউন। এবার আসি যে অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়। অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফাইস এ নাউন অর প্রনাউন, অর্থাৎ যখন নাউন অথবা প্রনাউনকে কোয়ালিফাই করবে। কোয়ালিফাই বলতে কি বুঝি? কোয়ালিফাই বলতে বুঝি যে তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ এইসব কিছু বুঝাবে, তখন তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। তাহলে এখানে লিখে রাখেন যে কোয়ালিফাইস এ নাউন অর প্রনাউন, ঠিক আছে? ফর এক্সাম্পল বললাম যে এখানে যে কি বলা যায়, যেমন আলী ইজ এ গুড বয়, আলী ইজ এ গুড বয়, তাহলে এখানে আলী কি? গুড, ভালো ছেলে, ঠিক আছে? যদি আলী ভালো ছেলে হয় তাহলে আমি কাকে বুঝাচ্ছি? কোয়ালিফাই করতেছি কাকে? আলীকে। দ্যাট মিনস আলী হচ্ছে এখানে কি? নাউন। যদি নাউন হয় তাহলে যদি নাউনকে কোয়ালিফাই করা হয় বা প্রনাউনকে কোয়ালিফাই করা হয় তখনই সেটাকে কি বলা হবে? অ্যাডজেক্টিভ বলা হবে, ঠিক আছে? আরও এক্সাম্পল যদি দিতে হয়, যেমন হচ্ছে লেজি স্টুডেন্ট ফেল ইন দ্য এক্সাম, লেজি স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সামিনেশন, তাহলে এইখানে স্টুডেন্টদেরকে লেজি বলা হয়েছে। কাকে লেজি বলা হয়েছে বলেন তো? স্টুডেন্টদেরকে লেজি বলা হয়েছে। আমি এগুলো জাস্ট শুনে যান, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি, জাস্ট শুনে যান, লেখার যেটা দরকার হবে আমি বলবো, আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, অসুবিধা নেই। এই জন্য আমি জাস্ট একটু আপনাদেরকে রিকল করে নিয়ে যাচ্ছি, আর কিছু না। লেজি স্টুডেন্টস ফেল ইন দ্য এক্সাম, তাহলে এখানে স্টুডেন্টদেরকে লেজি বলা হচ্ছে, তাহলে অবশ্যই এটাই তো নাউন অথবা প্রনাউনকে কি করতেছে? কোয়ালিফাই করতেছে। আরও যদি বলি যে গিভ মি 2 পেন্স অ্যান্ড 3 পেন্সিলস, গিভ মি 2 পেন্স অ্যান্ড 3 পেন্সিল, তাহলে 2টা পেন দিতে বলা হয়েছে, তার মানে পেনকে কোয়ালিফাই করা হচ্ছে, কত সংখ্যক দিবে। দ্যাট মিনস এখানে এটা কি? 2 অথবা 3, এগুলা কি? সব অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসি ভার্ব। ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব বলতে বোঝায় হচ্ছে অ্যাকশন ওয়ার্ডকে। কাকে?
অ্যাকশন ওয়ার্ডকে বোঝায়। ভার্ব কাকে মেনশন করে? অ্যাকশন ওয়ার্ডকে মেনশন করে। ঠিক আছে, বললাম যে দ্য ম্যান ইজ অনেস্ট, দ্য ম্যান ইজ অনেস্ট। ঠিক আছে, দ্য ম্যান ইজ অনেস্ট, এখানে ইজটা কি? ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্য ম্যান ইজ অনেস্ট, তাহলে ইজ কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা এটাকে বি ভার্ব বলতে পারি। তারপরে যদি বলি আই হ্যাভ এ প্যান, আই হ্যাভ এ প্যান, এখানে হ্যাভটা কি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে? হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। যদি আমরা ডুইং ভার্বের কথা বলি, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম দ্য বয় কিকস দ্য ফুটবল, দ্য বয় কিকস দ্য ফুটবল, তাহলে এখানে কিক করা, লাথি দেওয়া, তাহলে এইটা কি? ডুইং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ যেগুলো অ্যাকশন করবে বোঝায় সেগুলো কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? অর্থাৎ ভার্ব হিসেবে ব্যবহৃত। অ্যাকশন ওয়ার্ড যতগুলো আছে সেগুলো কি হিসেবে ব্যবহৃত হবে? ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ওকে ফাইন। এরপরে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি? অ্যাডভার্ব হচ্ছে যখন ভার্বকে কোয়ালিফাই করবে, কোয়ালিফাইস এ ভার্ব, অর আপনার এটা অ্যাডজেটিভও হতে পারে। ঠিক আছে, কিন্তু নাউন বা প্রনাউনকে বুঝাবে না। ঠিক আছে, নাউন বা প্রনাউনকে বুঝাবে না, আপনি ভার্ব হিসেবেই শিখে রাখেন। ঠিক আছে, আবার অ্যাডভার্ব হচ্ছে নিজেকেও কোয়ালিফাই করতে পারবে, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারবে। তো আমরা এটাতে এত ডিপে যাব না। ঠিক আছে, একদম সিম্পল হিসাবে জেনে রাখেন যে যদি ভার্বকে কোয়ালিফাই করে, যদি ভার্বকে কোয়ালিফাই করে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্ব। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে কি বলা যায়? যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ইসরাত গোজ স্লোলি, ইসরাত গোজ স্লোলি, তাহলে এখানে গো স্লোলি বলা হয়েছে, তার মানে কাকে মডিফাই করতেছে বলেন তো? ভার্বকে মডিফাই করতেছে না, সে কিভাবে যাচ্ছে? স্লোলি যাচ্ছে, তার মানে এখানে স্লোলি কি? অ্যাডভার্ব। বুঝতে পারছেন? যখন ভার্বকে মডিফাই করবে তখন তাকে বলা হবে অ্যাডভার্ব। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, জাস্ট একটু শুনে যান। ওকে, এরপরে আসি প্রিপোজিশন। প্রিপোজিশন বলতে কি বোঝায় বা প্রিপোজিশন আমরা কাকে বলবো? প্রিপোজিশন হচ্ছে রিলেটিং ওয়ার্ড। কি বোঝায় বলেন তো? রিলেটিং ওয়ার্ড। আচ্ছা, আপনাদের কারো ফোন আসতেছে না? ফোন আসতেছে হচ্ছে আমার, এজন্য আমি বারবার ডিস্ট্রাকশন হচ্ছি। তাহলে প্রিপোজিশন কাকে বলবো? প্রিপোজিশন বলতে বোঝানো হচ্ছে রিলেটিং ওয়ার্ডকে। ঠিক আছে, কাকে বোঝানো হচ্ছে বলেন তো? প্রিপোজিশন দ্বারা রিলেটিং ওয়ার্ড। এখন রিলেটিং ওয়ার্ড বলতে কি বোঝায় এটা একটু বোঝার চেষ্টা করেন। ক্লিয়ার? রিলেট করা, অর্থাৎ একটার সাথে আরেকটাকে, আমরা যখন ফিজিক্স পড়েছি রিলেট করেছিলি না? তো এখানেও আমরা কি করব? রিলেট করব। ঠিক আছে, যেমন কিভাবে রিলেট করতে পারি একটা এক্সাম্পল শুনেন। বললাম যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। তাহলে আমি বইয়ের সাথে টেবিলটাকে অন দ্বারা রিলেট করতেছি না? বইয়ের সাথে টেবিলটাকে কি দ্বারা রিলেট করতেছি বলেন তো? অন দ্বারা রিলেট করতেছি। তাহলে এখানে অনটা কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? রিলেটিং ওয়ার্ডস হিসেবে ব্যবহৃত হচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন বলবো। যা আবার একটা এক্সাম্পল বলা যায়, যেমন হচ্ছে দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, দ্য ফিশ ইজ ইন দ্য পন্ড, তাহলে পানির মধ্যে কি আছে? মাছ আছে। তার পানি আর মাছ এই দুইটাকে রিলেট করতেছে কে? ইন দ্বারা রিলেট করতেছি, তার মানে ইন হচ্ছে এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আবার আরেকটা যদি এক্সাম্পল দিই, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। ঠিক আছে, যদি আমাদের মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়, দ্যাট মিন্স আমি কাকে রিলেট করতেছি? আমার মাথা এবং পাখিটাকে কি করতেছি? রিলেট করতেছি, তাই না? তাহলে এখানে ওভারটা কি? প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। দ্যাট মিন্স প্রিপোজিশন হচ্ছে রিলেট করবে। ঠিক আছে, কি বুঝাবে বলেন তো? রিলেটিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। এরপরে আসি কনজাংশনের কথা। কনজাংশন অ্যাকচুয়ালি কোথায় ব্যবহৃত হয়? জয়নিং ওয়ার্ড হিসেবে। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে যে ব্রডকাস্ট হ্যাজ বিন পজড। আপনাদের এখানে কি সমস্যা হচ্ছে? আপনাকে একটু জানাবেন। ঠিক আছে, আমার এখানে পজ দেখাচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার এখানে হয়তো বা নেটওয়ার্কের সমস্যা করতেছে। আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা আমার কথাটা? একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। ইন্টারাপ্টেড হয়ে আছে। আচ্ছা, আপনারা এবার ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন।
আপনারা আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা কনজাংশনে ছিলাম, ঠিক আছে? কোথায় ছিলাম বলেন তো? কনজাংশনে ছিলাম। তাহলে এবার কনজাংশন বলতে আমরা কি বুঝাই? বললাম যে কনজাংশন হচ্ছে জয়নিং ওয়ার্ডস। কি বুঝায়? জয়নিং ওয়ার্ডস বুঝায়, তাই না? জয়নিং ওয়ার্ডস অথবা সেন্টেন্স, ওয়ার্ডস অথবা সেন্টেন্স। আচ্ছা, জয়নিং কথাটার অর্থ কি আবার এখানে কি দাঁড়াচ্ছে? জয়নিং কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে আমরা দুইটা ওয়ার্ড অথবা দুইটা সেন্টেন্সকে কি করতে পারবো? জয়েন করতে পারবো, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি বললাম সিমি অ্যান্ড তানজিনা, সিমি অ্যান্ড তানজিনা আর গুড গার্লস, সিমি অ্যান্ড তানজিনা আর গুড গার্লস। তাহলে সিমি এবং তানজিনা এই দুইটাকে জয়েন করছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা জয়েন করা হয়েছে না? তার মানে কনজাংশন কি হিসেবে? ওই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন, দ্যাট মিন্স ওই অ্যান্ড যদি কনজাংশন হয় তাহলে অ্যান্ড কি হিসেবে কাজ করতেছে? জয়নিং ওয়ার্ড হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? বা আমি আরেকটা এক্সাম্পল যদি বলি যে কি বলা যায় বলেন তো? বললাম যে আরোহী ইজ এ গার্ল অ্যান্ড আরোহী ইজ এ গার্ল অ্যান্ড তানজিনা ইজ এ গার্ল, ঠিক আছে? আরোহী ইজ এ গার্ল অ্যান্ড তানজিনা নাম না বলে একটা ছেলেদের নাম বলা যায় যে আরোহী ইজ এ গার্ল অ্যান্ড সমীর ইজ বয়, আরোহী ইজ এ গার্ল অ্যান্ড সমীর ইজ এ বয়। তাহলে এই যে আরোহী ইজ এ গার্ল অ্যান্ড সমীর ইজ এ বয়, তাহলে এখানে অ্যান্ড দ্বারা আমি যুক্ত করতেছি না? বা আমি এই কথাটাকে এভাবেও বলতে পারি যে আরোহী ইজ এ গার্ল বাট সমীর ইজ বয়। তাহলে বাট দ্বারা আমি কি করতেছি? দুইটা সেন্টেন্সকে যুক্ত করতেছি, তাই না? দুইটা সেন্টেন্সকে কি করতেছি? যুক্ত করতেছি। দ্যাট মিন্স এখানে এই যে বাট অথবা অ্যান্ড এগুলো কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং যার অর্থ হচ্ছে জয়নিং ওয়ার্ডস। আমরা এগুলোকে কি করতেছি? জয়েন করতেছি। আর একটা এক্সাম্পল দিই যে লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস, ঠিক আছে? এই রিয়েল এক্সাম্পল হয়ে গেছে কিন্তু, লার্ন ইউর লেসন অর লিভ দ্য ক্লাস। তাহলে কি এখানে অরটা কি বলেন তো? জয়নিং সেন্টেন্স হিসেবে কাজ করতেছে। তার মানে জয়নিং সেন্টেন্স হিসেবে যদি কোনো কিছু কাজ করে বা জয়নিং ওয়ার্ড হিসেবে যদি কিছু কাজ করে সেটাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো, ঠিক আছে? ও আচ্ছা, জয়েন, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। জয়নিং বানামটা ভুল হয়েছে, ধন্যবাদ। এটা লিখে নেন। হয়তোবা আমি ওই যে ইন্টারাপশন হয়েছিল তো ভিডিও, যার ফলে হয়তোবা আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছিলাম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার ইন্টারজেকশনে। কোথায়? ইন্টারজেকশন। এখন ইন্টারজেকশন বলতে কি বোঝায়? ইন্টারজেকশন বলতে বোঝায় হচ্ছে সাডেন ফিলিংকে। কাকে বোঝায় বলেন তো? সাডেন ফিলিংকে, সাডেন ফিলিং। ইন্টারজেকশন বলতে কাকে বোঝানো হচ্ছে? সাডেন ফিলিংকে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আপনার হঠাৎ কোনো একটা অনুভূতি, সেটা যদি প্রকাশ করতে চান তাহলে কি দ্বারা প্রকাশ করবেন? ইন্টারজেকশন দ্বারা প্রকাশ করবেন, ঠিক আছে? সাডেন ফিলিং যদি হয়, যেমন ধরেন যে আমি বললাম ওহ হোয়াট এ নাইস ভিউ, ওহ হোয়াট এ নাইস ভিউ, এটা কি একটা সাডেন ফিলিং বোঝাচ্ছি না? ঠিক আছে? তাহলে এটা যদি সাডেন ফিলিং হয় দ্যাট মিনস এটা হচ্ছে একটা ইন্টারজেকশন, ঠিক আছে? এখানে ওহটা আমরা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করতেছি। তারপরে যদি বললাম ফাই ইউ আর এ লায়ার, ফাই ইউ আর এ লায়ার, ঠিক আছে? তাহলে ফাই ইউ আর এ লায়ার, এটা কি আমি সাডেন ফিলিং বোঝাচ্ছি না? তাহলে ইন্টারজেকশন। আবার যদি বলি ব্র্যাভো ইউ হ্যাভ ডান ওয়েল, ঠিক আছে? মানে সাবাস তুমি খুব ভালো করেছো, তাহলে এটা কি? ইন্টারজেকশন। বুঝতে পেরেছেন? অর্থাৎ যখন আপনি আপনার সাডেন ফিলিংগুলো এক্সপোজ করবেন তখন সেটা কি হবে? ইন্টারজেকশন হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? আচ্ছা, এইটুকু আশা করি বুঝতে পেরেছেন। একটু কমেন্ট করে জানাবেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। ফাই আচ্ছা, এসআই সমীর বলতেছে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাও ইন্টারজেকশন। ওয়েল, এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা বলেন? এইটুকু বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, ক্লাস কতক্ষণ হবে? আর 15 মিনিট সময় দেন আমাকে, আর 15 মিনিট সময় দেন, ঠিক আছে? হাউ, ইয়েস, হাউ আপনার ইয়ে হতে পারে, ঠিক আছে? আর 15 মিনিট সময় দেন, ওকে? যেমন হুররে, হাউ, এগুলো কি ইন্টারজেকশন, জয় বা আনন্দ বুঝাই, তাই না? হুররে, হাউ, তারপরে এলাস, দেন হচ্ছে হা, হোয়াট, ব্র্যাভো, ঠিক আছে? এগুলো সব কি ইন্টারজেকশন, ওকে? আচ্ছা, এবার চলেন সামনের দিকে আগে। এইটুকু যদি বোঝা যায় আমরা এখানে ক্লাসের রুটিনটা ভাই বলে দিবেন। ক্লাসের রুটিন তো প্রাইভেট গ্রুপে হবে, সেখানে বলে দেওয়া হয়েছে রবি মঙ্গল বৃহস্পতিবার
আমরা এখানে বেশ কিছু ক্লাস নেব, ঠিক আছে, সেটাও পুরো কোর্স নেব ফ্রিতে, আগেই বলা হয়েছে। আমরা এগুলো বলে আর সময় নষ্ট না করি, চলেন সামনের দিকে আগাই। ওয়ার্ডের কথাটা আমরা একটু আগে কি বলে আসছি, একটু রিকল করেন। ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? ওয়ার্ড বলতে বুঝি যে মিনিংফুল ইউনিট অফ লেটার্স। ওয়ার্ড বলতে আমরা কি বুঝি? মিনিংফুল ইউনিট অফ লেটার্স, ঠিক আছে। এখন এই ওয়ার্ড থেকে আমরা আরও একটা টপিকস পাই, তার নাম হচ্ছে ফ্রেশ। কি বলা হয় তার নাম? ফ্রেশ। তার নাম বলা হয় ফ্রেশ। এখন ফ্রেশ বলতে আবার কি বোঝায়? ওয়ার্ড থেকে আমরা কাকে পাই বলেন তো? ফ্রেশকে পাই। এখন ফ্রেশ আবার কি? ফ্রেশ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট কমপ্লিট মিনিং, ঠিক আছে, সবাই লিখে নেন আগে। গ্রুপ অফ ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট কমপ্লিট মিনিং, ঠিক আছে। অর্থাৎ কতগুলা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে কিন্তু সেটা দ্বারা কমপ্লিট কোনো মিনিং বুঝাবে না, ঠিক আছে। কতগুলা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ড দ্বারা কমপ্লিট মিনিং বুঝাবে না। যদি কমপ্লিট মিনিং না বুঝায় তাহলে সেটাকে আমরা কি বলবো? ফ্রেশ বলবো, ঠিক আছে। কি বলেছি আরেকবার বলতেছি, কতগুলা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে সেগুলো দ্বারা কমপ্লিট মিনিং বোঝানো হবে না। যদি কমপ্লিট মিনিং না বুঝায় তাহলে সেটাকে আমরা বলবো ফ্রেশ। যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই, যে বললাম হচ্ছে তানজিনা অ্যান্ড ইসরাত, তানজিনা অ্যান্ড ইসরাত। আচ্ছা বলেন তো এই তানজিনা অ্যান্ড ইসরাত এটা দ্বারা আপনি কোনো কিছু বুঝতেছেন? তানজিনা এবং ইসরাত কি করছে কি করে নাই কোনো কিছুই তো বুঝাচ্ছে না, শুধু বলা হয়েছে তানজিনা এবং ইসরাত। আর কিছু বলা হয়েছে? আর কিছু কিন্তু বলা হয়নি, ঠিক আছে। যেহেতু আর কিছু বলা হয়নি তার মানে এটা গ্রুপ অফ ওয়ার্ড, কিন্তু এটার মিনিংটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এটা দ্বারা কমপ্লিট কি মিনিং বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটুকুকে আমরা কি বলবো? এইটুকুকে তখন আমরা বলবো এটা হচ্ছে একটা ফ্রেশ। কি বলবো? এটা একটা ফ্রেশ। তারপরে যদি বলা হয় যে অন দ্য রুফ, কি বলা হয়? সাপোজ ধরেন আমরা বললাম যে অন দ্য রুফ, শুধু অন দ্য রুফ, ঠিক আছে, অন দ্য রুফ। তাহলে এই অন দ্য রুফ দ্বারা কি কিছু বোঝাচ্ছে? ছাদের উপরে। ছাদের উপরে কি ভাই? ছাদের উপরে কি? ছাদের উপরে কিছু বুঝাচ্ছে? কিছুই তো বুঝাচ্ছে না, বলা হয়েছে শুধু ছাদের উপরে। তাহলে এইটা দ্বারাও আমরা কিন্তু কমপ্লিট মিনিং পাচ্ছি না। দ্যাট মিনস এই তানজিনা অ্যান্ড ইসরাত হচ্ছে একটা ফ্রেশ, অন দ্য রুম হচ্ছে একটা রুফ হচ্ছে একটা ফ্রেশ। ক্লিয়ার? এটুকু তো বোঝা যাচ্ছে, হ্যাঁ। এবার দেখেন এই যে ফ্রেশের কথা বলতেছি, এই ফ্রেশ আবার 3 ধরনের। ফ্রেশ কত ধরনের বলেন তো? 3 ধরনের। একটা হচ্ছে নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ এবং অ্যাডভার্ব ফ্রেশ। কয় ধরনের ফ্রেশ? 3 ধরনের ফ্রেশ হয়, নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ, অ্যাডভার্ব ফ্রেশ। এগুলো সম্পর্কে আমরা এখন জানবো না, ঠিক আছে। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো সামনের আলোচনাতে। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জাস্ট এতটুকু জেনে রাখেন যে ফ্রেশ হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে নাউন ফ্রেশ, অ্যাডজেক্টিভ ফ্রেশ এবং অ্যাডভার্ব ফ্রেশ। ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন, এবার খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা বোঝাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই ফ্রেজ থেকে আমরা পাই সেন্টেন্স। এই ফ্রেজ থেকে আমরা কি পাই? সেন্টেন্স পাই। একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। ফ্রেজ থেকে আমরা কি পাই? সেন্টেন্স পাই। ফ্রেজ থেকে আমরা কি পাই বলেন তো? সেন্টেন্স পাই। এখন দেখেন ফ্রেজ থেকে যেহেতু সেন্টেন্স পাই, তার মানে এই সেন্টেন্সটা আসলে কখন পাবো? এই সেন্টেন্স আমরা কখন পাবো? যখন বুঝাবে যে কমপ্লিট মিনিং। যখন কি বুঝাবে? কমপ্লিট মিনিং বুঝাবে। যখন কমপ্লিট মিনিং বুঝাবে তখন আমরা কি পাবো? এই ফ্রেজ থেকে আমরা সেন্টেন্স পাবো, ঠিক আছে। যদি কমপ্লিট মিনিং না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একে কি বলবো না? সেন্টেন্স বলবো না। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে সেন্টেন্স কখন হবে? যখন হচ্ছে কমপ্লিট মিনিং বুঝাবে। এখন কমপ্লিট মিনিং কি? আসলে কমপ্লিট মিনিং হইলেই কি ব্যাপারটা সেন্টেন্স হবে? আমি যদি আপনাদেরকে কয়েকটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। কথাগুলো হচ্ছে যে বাচ্চাকে জাকিয়ে ওষুধ দাও। কি
কি বলছি বলেন তো, বাচ্চাকে ঝাঁকিয়ে ঔষধ দাও, বাচ্চাকে ঝাঁকিয়ে ঔষধ দাও। তাহলে বাচ্চাকে ঝাঁকিয়ে ঔষধ দাও, এটা কিন্তু একটা কমপ্লিট মিনিং, এটা একটা কমপ্লিট মিনিং, কিন্তু এটা কি সঠিক কথা? বাচ্চাকে ঝাঁকায় ওষুধ দিবে, কথাটা কি সঠিক? ননসেন্স টাইপের কথা হয়ে গেছে না? কথাটা কিন্তু টোটালি সঠিক না, তাই না? তাহলে এটাকে কি আমরা সেন্টেন্স বলবো? সেন্টেন্স কিন্তু বলবো না, ঠিক না? এরপরে যদি আবার বলি যে মেহমানদের মুখ খুলে বোতল থেকে পানি দাও, মেহমানদের মুখ খুলে বোতল থেকে পানি দাও, কি ননসেন্স টাইপের কথাবার্তা, কি ননসেন্স টাইপের কথাবার্তা হয়ে গেছে। মেহমানদের মুখ খুলে বোতল থেকে পানি দাও, এইটাকে কি আমরা সেন্টেন্স বলবো? সেন্টেন্স কিন্তু এগুলাকে বলা যাবে না, তাই না? একদম ননসেন্স টাইপের কথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন তো? আচ্ছা, তাহলে এগুলো তো হচ্ছে না, তার মানে আমি এইটা বুঝতেছি যে কমপ্লিট মিনিং দ্বারা সেন্টেন্স বোঝানো সম্ভব না, এখানে আরও একটা কিছু লাগবে। কমপ্লিট, শুধুমাত্র কমপ্লিট মিনিং দ্বারা আমরা সেন্টেন্স বলতে পারবো না যে ওয়ার্ড নিলাম কতগুলো, কমপ্লিট মিনিং বুঝাইলাম, সেন্টেন্স হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমরা কিভাবে পাবো সেন্টেন্স? তাহলে এখানে আরও একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড। কি বলা হয়? অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। অর্থাৎ যখন এই ওয়ার্ডগুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে, যখন এই ওয়ার্ডগুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক হবে, তখন সেটাকে আমরা কি বলবো? কমপ্লিট মিনিং হবে, এবং কমপ্লিট মিনিং হলে সেক্ষেত্রে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। যদি বলি এই যে একটু আগে বাচ্চাকে জাকিয়ে ওষুধ দাও, এটা না বলে যদি ওষুধ জাকিয়ে বাচ্চাকে দাও, তাইলে কিন্তু হতো, তাইলে কিন্তু কথাটা ঠিক হতো, ঔষধটা ঝাঁকিয়ে বাচ্চাকে দাও, কথাটা ঠিক না? তার মানে আমি কিন্তু ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টগুলোকে কি করছি? এদিক ওদিক করছি। যখন এদিক ওদিক করছি তখনই কিন্তু আমি সেন্টেন্স বলতেছি। তার মানে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা দাঁড়াচ্ছে যে কমপ্লিট মিনিং দ্বারাই সেন্টেন্স প্রকাশ করা যাবে না, এখানে অবশ্যই কি লাগবে? অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডগুলার অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা সেটা দরকার হবে। বুঝতে পেরেছেন? অ্যারেঞ্জমেন্ট ঠিক যদি না থাকে তাইলে কথা কিন্তু ননসেন্স হয়ে যাবে, পরে পাবলিকের হাতে মার খাইতে হবে, ঠিক আছে? দেখা যাবে যে মেহমান এসে আপনাকে পিটানো শুরু করছে যে মেহমানদের মুখ খুলে বোতল থেকে পানি দাও, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বললে পরে দেখবেন মেহমান চলে গেছে। এইসব কাজ করা যাবে, হ্যাঁ? আচ্ছা দেখেন, তার মানে এখানে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডের দরকার আছে, ঠিক না? অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড যদি দরকার হয়, এটাকেই আমরা কি বলি? খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করেন। এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড এর আরেকটা নাম হচ্ছে, স্ট্রাকচার। এর আরেকটা নাম কি বলেন তো? স্ট্রাকচার। বুঝতে পেরেছেন? এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডটাকে আমরা কি নামে জানি? স্ট্রাকচার নামে জানি। ক্লিয়ার? আচ্ছা, এই স্ট্রাকচার বা এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, স্ট্রাকচার অথবা অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড কিভাবে গঠিত হয় সেটা কি? প্রথমে হবে সাবজেক্ট। প্রথমে কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে কি হবে? তারপরে হবে হচ্ছে আপনার ভার্ভ, ভার্ভ, অ্যান্ড দেন হবে অবজেক্ট। ক্লিয়ার? প্রথমে কি হবে? সাবজেক্ট, তারপরে হবে ভার্ভ, অ্যান্ড দেন হবে অবজেক্ট। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডটাকে আমরা কি বলি? স্ট্রাকচার বলি। এবং এই স্ট্রাকচারটা কি? বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট হবে, পরে ভার্ব হবে, দেন হবে অবজেক্ট। এই ভার্বটাকে আমরা দুইভাবে ভাগ করি। ভার্বটাকে কয়ভাবে ভাগ করি? দুইটা ভাবে ভাগ করা যায়, বা দুইটা প্যাটার্নে আমরা লিখি। সেটা হচ্ছে, এক হচ্ছে হেল্পিং ভার্ব, এক হচ্ছে হেল্পিং ভার্ব, আর এক হচ্ছে মেন ভার্ব। এই ভার্বটাকে আমরা আবার দুইটা প্যাটার্নে লিখি, এক হচ্ছে হেল্পিং ভার্ব, আর এক হচ্ছে মেন ভার্ব। হেল্পিং ভার্ব হিসেবে কি কি ইউজ হতে পারে? ইজএমআর ইউজ হতে পারে। কিন্তু মেন ভার্ব হিসেবে কি হয়? দেখেন এই লেখাটা দেখা যায় কিনা বললেন, যে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হতে পারে, অথবা কি হইতে পারে? ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, অথবা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হতে পারে, অথবা ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হতে পারে। কি হতে পারে? ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হতে পারে। তাহলে এই পাঁচ প্যাটার্নে মেন ভার্বগুলো ব্যবহৃত হতে পারে। কি কি? ভার্বের ফার্স্ট ফর্ম হতে পারে, ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, ভার্বের থার্ড ফর্ম হতে পারে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হতে পারে, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়ে যুক্ত হতে পারে।
ঠিক আছে, তাহলে এই কথাটা সবাই একটু ভালো করে মাথায় নিয়ে নেন যে অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড শুধুমাত্র কমপ্লিট মিনিং দ্বারা আমরা সেন্টেন্সকে প্রকাশ করতে পারবো না, তার সাথে অবশ্যই কি লাগবে, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড লাগবে। আর ওই অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডটাকে আমরা কি বলতেছি, স্ট্রাকচার বলতেছি। এবং স্ট্রাকচার কি কি, স্ট্রাকচারটা কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ভার্ব কি প্রথমে হবে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ভার্বটা কয়ভাবে, দুইভাবে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আর মেন ভার্ব কোনগুলো হিসেবে ব্যবহৃত হবে, যেগুলো অ্যাকশন করবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, অথবা ভার্ব ওয়ানের সাথে আইএনজি, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইয়েস। ঠিক আছে, এইটুকু তাহলে সবাই বুঝতে পারছি, ক্লিয়ার? আচ্ছা, আর বেশি না, 5 থেকে 7 মিনিট সময় নেব। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সবাই একটু চিহ্নিত করি যে কোনটা কি হচ্ছে। এখানে উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নেই, মনোযোগ দেন ক্লাসে। সেটা কি, যেমন হচ্ছে বললাম যে কি বলা যায় বলেন তো, মিথিলা হ্যাজ সলভড all the question. মিথিলা হ্যাজ সলভ অল দ্য কোশ্চেন্স। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন সাবজেক্ট কোনটা বলেন তো, সবার প্রথমে যেটা আছে এখানে যদি আমরা চিন্তা করি যে সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট মিথিলা। ঠিক আছে, তারপরে হ্যাজটা কি, হ্যাভ হেল্পিং ভার্ব, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। সলভটা কি, ভার্বের কয় নাম্বার ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, তাই না? যদি ভার্বের থার্ড ফর্ম হয় তার মানে এটা হচ্ছে মেন ভার্ব, এবং বাকি যেইটুকু আছে এইটুকু কি, অবজেক্ট। সেন্টেন্স কি বোঝা যাচ্ছে যে মিথিলা হ্যাজ সলভ অল দ্য কোশ্চেন, এখানে সাবজেক্ট কোনটা, হেল্পিং ভার্ব কোনটা, মেন ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? যদি এইটুকু বুঝতে পারেন তাহলে এবার আপনাদেরকে আমি কোশ্চেন দেব, এরপরে দেখি যে কে কত আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। এইটুকু বোঝা যাচ্ছে কিনা আমাকে জাস্ট আগে একটু কনফার্ম করেন, এরপরে 5 মিনিট ক্লাস নেব। 5 মিনিট কিছু কোশ্চেন আপনাদেরকে দেবো সলভ করার জন্য, দেন আমি এটা সলভ করে দেব। সবাই একটু এইটুকু বলেন যে বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, এইটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, হ্যাঁ অথবা না, দ্রুত একটু কমেন্ট করে জানাই এইটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না, ইয়েস অর নো, ইয়েস অর নো। এখন যখন কমেন্ট করতে বলবো তখন হচ্ছে যে সবাই উধাও হয়ে যায়, কিন্তু কমেন্ট করতে না বললে তখন দেখা যায় উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করে দেয়। এমন কেন ভাই, যখন বলা হয় তখন তো কমেন্ট করা উচিত। আচ্ছা, অনেকেই বলে ফেলেছে যে বুঝতে পেরেছি, ধন্যবাদ। যদি এইটুকু বুঝতে পারি, এইবার আপনারা হচ্ছে কমেন্টের উপরে যা যা চালাইতে পারেন চালান। ঠিক আছে, আমি কোশ্চেন দিচ্ছি, এখানে কতগুলো এক্সাম্পল আছে, সবগুলো এক্সাম্পল দ্রুত খাতায় উঠাবেন, উঠাইয়া মার্কিং করেন যে কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা হচ্ছে আপনার সাবজেক্ট। সবগুলা হচ্ছে এখানে উঠান, সিরিয়াল অনুযায়ী উঠান, আমি সময় দিচ্ছি। উঠানোর পরে হচ্ছে আপনারা মার্কিং করবেন যে কোনটা সাবজেক্ট, কোনটা হেল্পিং ভার্ব, কোনটা মেইন ভার্ব। দেন আমি আলোচনা করব, আলোচনার লাস্টটুকু সময় পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, না হয় এতক্ষণ যা ক্লাস করছেন পুরাটাই বৃথা এই এক্সাম্পল যদি না দেখে যান, কারণ এখানে অবশ্যই নতুন কিছু আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত উঠাবেন, উঠিয়ে ফার্স্ট কমেন্ট করে ফেলবেন যে হ্যাঁ বুঝতে পারছি কিনা, উঠানো হয়েছে কিনা, জাস্ট এতটুকুই বলেন যে উঠানো হয়েছে কিনা, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, কি দেওয়া আছে, প্রথম এক্সাম্পলটা দেওয়া আছে ইসরাত উইল হোস্ট এ পার্টি। তারপরটা কি দেওয়া আছে, দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য সেমিনার। দেন বলা হয়েছে 3 নাম্বারটা হচ্ছে মাই ফ্রেন্ড তামিম ক্যান স্পিক ইংলিশ। 4 নাম্বারটা হচ্ছে তামিম মাই ফ্রেন্ড ক্যান স্পিক ইংলিশ। তারপরে 5 নাম্বারটা হচ্ছে দ্য গ্রেট আকবর রুলড ইন্ডিয়া। 6 নাম্বার হচ্ছে মিনু ওয়াজ রিডিং এ নোবেল। 7 নাম্বারটা কি বলা আছে, মিস্টার জোহন বেলচার দ্য প্রফেসর অফ ফিজিক্স কেম লেট। 8 নাম্বারটা কি বলা আছে, দ্য স্টুডেন্টস অফ ক্লাস আর লার্নিং ইংলিশ। দ্য স্টুডেন্টস অফ গ্রুপ দিলে ভালো হইতো, অফ গ্রুপ আর লার্নিং ইংলিশ। ওকে, তারপরটা কি বলা আছে, 9 নাম্বারটা হচ্ছে দ্য কোশ্চেন্স অফ দিস চ্যাপ্টার কনফিউজড দেম। 10 নাম্বারটা হচ্ছে ঋত্বিকা ইজ এ ডক্টর। 11 নাম্বারটা হচ্ছে পূজা বিকাম অ্যাংরি। ঠিক আছে, আপনারা জাস্ট খাতায় উঠান, কারো কিছু বলা দরকার নেই, খাতায় উঠান মনোযোগ দিয়ে। ঠিক আছে, আজকে যা ক্লাস করেছেন ইনশাল্লাহ আপনারা এই এক্সাম্পলগুলো দেখলে অনেকটা
বেসিক সম্পর্কে জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন। খাতায় উঠানো হয়েছে কিনা এতটুকু বলেন, যেহেতু ক্লাসটা রেকর্ড রাখা হবে না, জাস্ট আগে বলেন যে খাতায় উঠানো হয়েছে কিনা, খাতায় উঠানো সবার হয়েছে কিনা। দেখেন আমি কিন্তু কমেন্টের বিপক্ষে, ঠিক আছে, এইখানে অন্তত ইংলিশ ক্লাসে কমেন্টের বিপক্ষে। আপনারা ক্লাসটা করেন, ক্লাসের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, যা বলি তা উঠে নেন, আপনার লাভ হবে। কমেন্ট করে অযথা কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লস। ইংলিশ ক্লাসে কমেন্ট করে লস, ঠিক আছে। উঠানো হয়েছে, উঠানো হয়েছে কি না এই 11টা সেন্টেন্স? যদি উঠানো হয়ে থাকে তাহলে এবার চলেন আমরা বুঝার চেষ্টা করি, ঠিক আছে। অ্যাসেস নিচ্ছি, খাতায় উঠাবো, ওকে, খাতায় উঠায়েন। তাহলে এবার চলেন আমরা একটু বুঝার চেষ্টা করি, মনোযোগ দিবেন। আমি এখন যতগুলা কথা বলবো প্রত্যেকটা কথার ফোকাস যেন এখানে থাকে। আমি চাই না আপনি অযথা কমেন্ট করেন, এখানে আমি চাই না অযথা কমেন্ট করেন, ক্লিয়ার? সবাই কনসেন্ট্রেশন দিবেন, কোনো কমেন্ট চাই না, মনোযোগ দিয়ে দেখেন। প্রথম সেন্টেন্সটাতে আসি, কি বলা হয়েছে? প্রথম সেন্টেন্সটাতে বলা হয়েছে ইসরাত উইল হোস্ট এ পার্টি। তাহলে এখানে ইসরাত কি? সাবজেক্ট, তাই না? এখানে ইসরাত হচ্ছে সাবজেক্ট, উইলটা কি? হেল্পিং ভার্ব, হোস্ট কি? মেইন ভার্ব, এবং এ পার্টি হচ্ছে অবজেক্ট। এইটা সবাই ক্লিয়ার? এম আই রাইট? ইসরাত হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে হেল্পিং ভার্ব, হোস্ট হচ্ছে মেইন ভার্ব, এ পার্টি হচ্ছে অবজেক্ট। ওকে ওকে ফাইন। এরপরটা আসি, দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য সেমিনার। দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাটেন্ড দ্য সেমিনার। তাহলে দ্য স্টুডেন্টস কি এখানে? সাবজেক্ট। দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হচ্ছে কি? হেল্পিং ভার্ব, অ্যাটেন্ড কি? মেইন ভার্ব, এবং দ্য সেমিনার হচ্ছে অবজেক্ট। ফাইন। এরপরেরটা দেখেন, 3 নাম্বারটা কি বলা আছে? মাই ফ্রেন্ড তামিম ক্যান স্পিক ইংলিশ। এই সেন্টেন্সটা কি ঠিক আছে? মাই ফ্রেন্ড তামিম ক্যান স্পিক ইংলিশ। শুধু আমাকে এইটুকু বলেন, এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা, সেন্টেন্সটা ঠিক আছে কিনা, 3 নাম্বারটা ঠিক আছে কিনা? মাই ফ্রেন্ড তামিম ক্যান স্পিক ইংলিশ, সেন্টেন্সটা ঠিক আছে কিনা? অবশ্যই এটা ঠিক নাই, ঠিক আছে, এটা ঠিক সেন্টেন্স না, এটা হচ্ছে ভুল সেন্টেন্স, ঠিক আছে। এটা কি? টোটালি ভুল সেন্টেন্স। এখন বলবেন যে কেন এটা ভুল সেন্টেন্স স্যার, এটা কেন ভুল সেন্টেন্স, তাই না? এটা তো বোঝা দরকার। দেখেন, তামিম হচ্ছে সাবজেক্ট, তামিম কি এখানে? সাবজেক্ট, তাহলে তামিমকে বললাম হচ্ছে সাবজেক্ট, ওকে। এবার দেখেন মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড দ্বারা কি বোঝানো হচ্ছে? তামিমের আরেকটা পরিচিতি বোঝানো হচ্ছে, তামিমের আরেকটা পরিচিতি বোঝানো হচ্ছে যে তামিম হচ্ছে আমার ফ্রেন্ড, কিন্তু তামিম নিজে কি এখানে? সাবজেক্ট। আবারও বলতাছি, তামিম নিজে এখানে কি? সাবজেক্ট, তামিম হচ্ছে সাবজেক্ট। মাই ফ্রেন্ড কি? তামিমের অ্যাডিশনাল ইনফরমেশন। মাই ফ্রেন্ড কি দাঁড়াচ্ছে? তামিমের অ্যাডিশনাল ইনফরমেশন, মানে আরও কিছু ইনফরমেশন যুক্ত করা হলো স্পেসিফিকভাবে। তাহলে এই তামিম হচ্ছে এখানে সাবজেক্ট, মাই ফ্রেন্ড হচ্ছে তামিমের অ্যাডিশনাল ইনফরমেশন। এই যে এখানে তামিমের অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। এটাকে কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট বলতে কি বোঝানো হচ্ছে? যে সাবজেক্টটা দেওয়া আছে ওই সাবজেক্ট সম্পর্কে যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দেওয়া থাকে সেটাকেই বলা হয় অ্যাট্রিবিউট। আর সব সময় মাথায় রাখতে হবে সাবজেক্টের পরে হবে অ্যাট্রিবিউট। কার পরে হবে? সাবজেক্টের পরে হবে অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমরা একটা রুলস লিখে রাখতে পারি, বা এখানে আমরা মনে রাখার জন্য এটা বলতে পারি, যদি সাবজেক্টের পরে ওই সাবজেক্ট অনুযায়ী অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দেওয়া থাকে, কী টাইপের ইনফরমেশন? অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন দেওয়া থাকে, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় আপনার অ্যাট্রিবিউট। এবং অবশ্যই অ্যাট্রিবিউট হবে সাবজেক্টের পরে। অ্যাট্রিবিউট কোথায় হবে? সাবজেক্টের পরে হবে, ঠিক আছে। অ্যাট্রিবিউট কোথায় হবে? সাবজেক্টের পরে হবে। তাহলে এবার দেখেন এটা সম্পর্কে 5 নাম্বারটা যদি দেখি, এই 3 নাম্বারটা তো ভুল। মাই ফ্রেন্ড হচ্ছে অ্যাট্রিবিউট, মাই ফ্রেন্ড কি? অ্যাট্রিবিউট, আর তামিম হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা আছে অ্যাট্রিবিউট আছে প্রথমে, সাবজেক্ট হচ্ছে সামনে, তাহলে এই 3 নাম্বারটা তো কি অটোমেটিক্যালি ভুল। আচ্ছা 5 নাম্বারটা দেখি, দ্য গ্রেট আকবর রুলড ইন্ডিয়া। তাহলে দ্য গ্রেট আকবর, আকবরের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে দ্য গ্রেট, আকবরের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন কি? দ্য গ্রেট। তাহলে এই সেন্টেন্সটা কি ঠিক আছে? এই সেন্টেন্সটা এখন ঠিক নেই। তাহলে কি হবে সঠিক সেন্টেন্স? সঠিক সেন্টেন্স হবে আকবর আসবে প্রথমে এবং দ্য গ্রেট হবে বা অ্যাট্রিবিউট হবে কোথায়?
পরে। তাহলে এখান থেকে আমরা সঠিক সেন্টেন্সটা কি লিখব? আকবর দ্য গ্রেট। কি লিখব? আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট রুলড ইন্ডিয়া। বোঝা যাচ্ছে? তাহলে অবশ্যই সাবজেক্ট প্রথমে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন কোথায় হবে? তারপরে হবে। এইটুকু বুঝতে পারতাছি কিনা? এগুলো কিন্তু কমন মিস্টেক, ভুল করে থাকেন, ঠিক আছে? ক্লিয়ার? এগুলো সম্পর্কে কিন্তু ভুল করা যাবে না। এরপরেটায় আসি 6 নাম্বারটায়। 6 নাম্বারটা কি বলা আছে? আচ্ছা, একজন কোশ্চেন করেছেন যে অ্যাট্রিবিউট, আমি একটু কমেন্টটা দেখে নেই। অ্যাট্রিবিউটের অপোজিটিভ কি হবে? কি এক? অ্যাট্রিবিউট আর অ্যাপোজিটিভ কি এক হবে কিনা আমি এটা সম্পর্কে জানা নেই, আমি এটাকে অ্যাট্রিবিউট নামেই বলি, ঠিক আছে? যদি জানি আমি অবশ্যই এটাকে জানাবো। এবার আসেন 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারটা কি বলা আছে? মিনু ওয়াজ রিডিং এ নোবেল। মিনু এখানে কি? মিনু হচ্ছে সাবজেক্ট, ওয়াজ কি? হেল্পিং ভার্ব, রিডিং কি? মেইন ভার্ব, এবং এ নোবেলটা কি? অবজেক্ট। এ নোবেলটা এখানে কি? অবজেক্ট। এটা তো সবাই সুন্দর বুঝতে পারছি, ফাইন, ওয়েল, ভালো কথা। 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা কি বলা আছে? মিস্টার জোহন বেলসার দ্য প্রফেসর অফ ফিজিক্স। মিস্টার জোহন বেলসার দ্য প্রফেসর অফ ফিজিক্স, দ্য প্রফেসর অফ ফিজিক্স কেম লেট। তাহলে দেখেন মিস্টার জোহন বেলসার এটা একজনের নাম, তার মানে এ হচ্ছে কি? সাবজেক্ট। এ এখানে কি? সাবজেক্ট। তাহলে এই যে দ্য প্রফেসর অফ ফিজিক্স, এই দ্য প্রফেসর অফ ফিজিক্স দ্বারা কি বোঝানো হচ্ছে? তার অ্যাডিশনাল ইনফরমেশনটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটাকে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, ঠিক আছে? এখানে অ্যাডিশনাল ইনফরমেশনটা কি? অ্যাট্রিবিউট। তাহলে সাবজেক্টের পরে অ্যাট্রিবিউট, ভালো কথা হয়েছে। তারপরে কি দেওয়া আছে? মেইন ভার্ব, দেন দেওয়া আছে অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 8 নাম্বারটা দেখি। দ্য স্টুডেন্টস অফ ক্লাস আর লার্নিং ইংলিশ। এটা বোঝার চেষ্টা করেন। 8 নাম্বারটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কি বলা আছে? দ্য স্টুডেন্টস অফ ক্লাস আর। আচ্ছা, এখানে অফ দিস ক্লাস হবে, একটু সবাই কারেকশন করে নিয়েন। এখানে হবে অফ দিস ক্লাস, ঠিক আছে? দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর লার্নিং ইংলিশ। বোঝার চেষ্টা করেন। দেখেন দ্য স্টুডেন্টস তো সাবজেক্ট, এর মাঝে কি আছে? একটা প্রিপোজিশন আছে না? এর মাঝে কি আছে বলেন তো? প্রিপোজিশন আছে। তাহলে প্রিপোজিশনের পরে কি দেওয়া আছে? এই সাবজেক্ট সম্পর্কিত একটা তথ্য দেওয়া আছে যে স্টুডেন্টগুলো কোথায় আছে? ক্লাসে আছে। স্টুডেন্টগুলো কোথায় আছে? ক্লাসে আছে। আবার বলতেছি, মনোযোগ দেন। দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর লার্নিং ইংলিশ, ঠিক আছে? বোঝার চেষ্টা করেন। স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস হচ্ছে কি? সাবজেক্ট। অফ কি? প্রিপোজিশন। অফটা কি? এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে দিস ক্লাস। প্রিপোজিশনের পরে একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি? দিস ক্লাস। এখন দেখেন প্রিপোজিশনের পরে যদি একটা ইনফরমেশন দেওয়া থাকে সেটাকে বলা হয় পার্টিটিভ অ্যাডজান্ট। কি বলা হয়? পার্টিটিভ অ্যাডজান্ট বলা হয়। তাহলে দেখেন এখানে আমি কি বলতে পারছি? প্রথমে থাকবে সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে একটা প্রিপোজিশন, ঠিক আছে? সাবজেক্টের পরে কি থাকবে? প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশন থাকবে প্লাস কি থাকবে? একটা ইনফরমেশন দেওয়া থাকবে যেটা সাবজেক্টকে হচ্ছে মডিফাই বললে ভুল হবে, মানে সাবজেক্টটা কোথায় আছে বা কিভাবে আছে ওইটা বোঝানো হবে, ঠিক আছে? তাহলে এই যে প্রিপোজিশন প্লাস সাবজেক্টের পরে যে অ্যাডিশনাল ইনফরমেশনটা আছে সেটাকে কি বলা হচ্ছে? একসাথে প্রিপোজিশনের পরে যদি থাকে সেটাকে একসাথে বলা হচ্ছে পার্টিটিভ অ্যাডজান্ট। কি বলা হচ্ছে? আমি লিখে দিচ্ছি, পার্টিটিভ অ্যাডজান্ট বলা হচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ পার্টিটিভ অ্যাডজান্ট বলতে আমরা কাকে বোঝানো হচ্ছে? পার্টিটিভ অ্যাডজান্ট বলতে বোঝানো হচ্ছে প্রিপোজিশনের পরে যদি ইনফরমেশন থাকে, প্রিপোজিশনের পরে যদি সাবজেক্ট রিলেটেড কোনো ইনফরমেশন থাকে সেটাকে বলা হয় পার্টিটিভ অ্যাডজান্ট। এটা অবশ্যই সাবজেক্টে প্লাস প্রিপোজিশন প্লাস ওই ইনফরমেশনটা থাকবে। ক্লিয়ার? যেমন এখানে একটা কোশ্চেন দেওয়া আছে 9 নাম্বারটা, দ্য কোশ্চেন্স অফ দিস চ্যাপ্টার কনফিউজড দেম। তাহলে দেখেন দ্য কোশ্চেন্সটা কি? দ্য কোশ্চেন্সটা কি? সাবজেক্ট। অফটা কি? প্রিপোজিশন। এবার এই কোশ্চেনগুলো কোথাকার? এই কোশ্চেনগুলো হচ্ছে দিস চ্যাপ্টার। তার মানে এই যে দিস চ্যাপ্টার দেওয়া আছে, এই দিস চ্যাপ্টারটা কি? একটা পার্টিটিভ। অফ দিস চ্যাপ্টার এটাকে আমরা কি বলবো? পুরাটাকে পার্টিটিভ বলবো, অফ সহকারে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? পার্টিটিভ। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? নেক্সট কি দেওয়া আছে দেখেন, ঋতিকা ইজ এ ডক্টর। ঋতিকা ইজ এ
ডক্টর। আচ্ছা ঋত্বিকা হচ্ছে ডাক্তার, ভালো কথা, ঋত্বিকা ডাক্তার। এখন এখানে দেখেন এটা তো আমরা বলবো সাবজেক্ট এবং এটা বলবো ভার্ব। এখন দেখেন এটাকে আমরা অবজেক্ট বলবো, কিন্তু এই অবজেক্টটা আসলে কোন ধরনের অবজেক্ট এটা আমরা মেনশন করতে পারি। দেখেন এখানে ঋত্বিকা হচ্ছে কি সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব। এখন এই ডক্টর কাকে বোঝানো হচ্ছে? ঋত্বিকাকে বোঝানো হচ্ছে না। ডক্টর দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলেন তো? ঋত্বিকাকে। এখন ঋত্বিকার উপরে কমপ্লিমেন্ট করা হচ্ছে যে ঋত্বিকা অ্যাকচুয়ালি কি, ঋত্বিকা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। এখন ঋত্বিকাকে যদি বোঝানো হয় দ্যাট মিন্স এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কাকে কমপ্লিমেন্ট করতেছে? সাবজেক্টকে কমপ্লিমেন্ট করতেছে, ঠিক আছে। তাহলে এখানে ডক্টরটাকে আমরা সরাসরি অবজেক্ট না বলে বলবো যে এই ডক্টর হচ্ছে এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। কথাটা বুঝতে পেরেছেন? এই ডক্টরটাকে আমরা এখানে কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট অনেক সময় ধরতে অসুবিধা হয়ে যায়। আপনারা একটা শর্টকাট এক্সাম্পল নিতে পারেন। যদি আপনি হচ্ছে মাঝখানে যে ভার্বটা থাকবে এখানে যদি আপনি সমান সমান চিহ্ন দেন, যেটা যদি ওই সাবজেক্টটাকে বুঝায় তাহলে সেটাই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন ধরেন যে ঋত্বিকা, আমি যদি এখানে এক্সাম্পলটা লিখি যে ঋত্বিকা এই যে ইজের জায়গায় ভার্বের জায়গায় আমি সমান সমান সাইন দিলাম, মানে ভার্বটাকে উঠে আমি কি দিছি এখানে সমান সমান দিয়ে রিপ্লেস করছি এবং এখানে লিখলাম এ ডক্টর। তাহলে কাকে বোঝানো হচ্ছে বলেন তো? ডক্টরটা কে এখানে? সাবজেক্ট না? যে ঋত্বিকা ছিল সেই তো কি এখানে ডক্টর। তাহলে এখানে এ ডক্টর হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা যাচ্ছে? আপনি এখানে সমান সমান দিয়েও বুঝতে পারেন। যেমন এখানে বলা হয়েছে যে পূজা বিকাম অ্যাংরি, যদি এই বিকামটা কি ভার্ব, পূজাটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এইটা কি অবজেক্ট না বলে আমরা এটাকে কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ আমি যদি এখানে সমান সমান দেই তাহলে কি দাঁড়াবে? পূজা ইকুয়াল টু অ্যাংরি, মানে পূজা হচ্ছে অ্যাংরি। তাহলে পূজা যদি রাগান্বিত থাকে দ্যাট মিন্স এটাকে পূজাকেই তো বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। উফ, এটা কি বলেন তো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা? আমার গলা শুকায় গেছে, একদম শুকায় গেছে। আপনারা বলেন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। আমি একটা মিনিট একটু রেস্ট নিই, আজকে আর ক্লাস আগাবো না, এতটুকুই রাখবো। জাস্ট বলেন যে বুঝতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান যে এইটুকু বোঝা যাচ্ছে কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা। যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না, যদি একদম কনসেন্ট্রেশন সহকারে শুনেন। একটু দ্রুত কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, যদি বুঝতে পারেন আমি আর 5 মিনিট সময় নেই আপনাদের কাছ থেকে। 5 মিনিট সময় নেই, আপনারা হচ্ছে দ্রুত চা খাবেন, ঢেলে দেই। দেখ তাও তো একজন বলছে চা খাবে, শাওন, থ্যাংক ইউ শাওন। ওকে, আসেন আপনাদের থেকে আর 5টা মিনিট সময় নেব, ঠিক আছে। আমি চাই যে ক্লাসটা থেকে বের হয়ে কিছু শিখে বের হন। হ্যাঁ, 5টা মিনিট সময় দিচ্ছি, 5 মিনিট। আর সেন্টেন্স অ্যানালাইসিস, এখন এখানে যতগুলো সেন্টেন্স আছে আপনি উঠান, দ্রুত উঠিয়ে নিজে নিজে মার্কিং করে ফেলেন। এখানে যতগুলো সেন্টেন্স আছে, ঠিক আছে, দ্রুত উঠে নিজে নিজে মার্কিং করেন। আমি এরপরে বুঝাই দেবো, 5 মিনিট সময় নিয়ে বুঝাবো। আমি দেখব যে আপনাদের কতটা হয়েছে, কার কতটা হয়েছে কমেন্ট করে তখন জানাবেন। দ্রুত উঠান, ঠিক আছে, লাস্ট এইটাই, এরপরে আমি আর আগাবো না আজকে। ওকে, এইটুকু শিখা যান, আপনার কাজে লাগবে ইনশাল্লাহ, আপনার কাজে লাগবে। আমি সময় দিচ্ছি এখানে, দেখেন আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আপনারা এইটুকু তো কষ্ট করতে পারেন, জাস্ট এতটুকু কষ্টই প্রয়োজন, আর কিছু না। আমি ফ্রিতে সময় দিচ্ছি আপনাদের, আপনারা যা সময়টাকে ইউটিলাইজ করেন। সবাই দ্রুত এই সবগুলো কোশ্চেন উঠান, যে 6টা কোশ্চেন দেওয়া আছে বা এক্সাম্পল দেওয়া আছে, উঠায় মার্কিং করেন কোনটা কি হবে, উঠায় দ্রুত মার্কিং করে ফেলেন যে কোনটা কি। সেন্টেন্সগুলো তো বোঝা যাচ্ছে। মাজিদ হেল্পড মি, 2 নম্বরটা হচ্ছে জামিল মাই নেইবার বট এ নিউ কার, দ্য ড্রেস ইন দিস আলমিরা বিলংস টু মি, শি ওয়াজ হ্যাপি, পুষ্পা গিভ মি 10,000 টাকা, দ্য গেট কিপার রিফিউজ দ্য বয়েজ টিকেটস। এই সেন্টেন্সগুলো একটু উঠান, উঠায় হচ্ছে নিজে নিজে মার্কিং করেন কোনটা কি হবে। এখানেও নতুন কিছু শিখতে পারবেন, আমি আবারও বলতেছি এখানেও নতুন কিছু শিখতে পারবেন। কিছু মার্কিং করেন, বাকিগুলো আমি দেখাই দিচ্ছি। 6টাই তো, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, 6টাই বেশিক্ষণ লাগবে না। তাহলে আমি আজকে যতটুকু ক্লাস নিতে চাইছি আমার ক্লাসটা পরিপূর্ণ হবে এবং আমি স্যাটিসফ্যাকশন পাবো। আচ্ছা, কি বলতেছে তানজিনা? বলতেছে ভাইয়া আজকের ক্লাস না করলে বুঝতাম না যে আমার ইংলিশের বেসিক এত দুর্বল। কি বলেন তানজিনা?
এসব বলিয়েন না, ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, দিন শেষে বলবেন যে হ্যাঁ কিছু শিখতে পারছি। যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করেন, ঠিক আছে, ইনশাল্লাহ দিন শেষে বলবেন যে হ্যাঁ কিছু শিখে বের হয়েছি, শিখতে পারছি, সময়টা যেটা দিয়েছিলাম এটা অযথা যায়নি। এটাই লাস্ট। হ্যাঁ, একটু দ্রুত উঠায়া মার্কিং করে ফেলেন। মার্কিং করা হলে আমাকে বলবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব। মার্কিং করা হলে বলবেন যে হ্যাঁ মার্কিং করা হয়েছে, দেন আমি আপনাদেরকে বুঝাবো। দ্রুত মার্কিং করে ফেলেন, দ্রুত মার্কিং করে ফেলেন। দেন এখান থেকেও নতুন কিছু শিখতে পারবেন। ঠিক আছে, এখান থেকেও নতুন কিছু শিখতে পারবেন। মার্কিং করা হয়ে গেলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার মার্কিং করা হয়েছে। মার্কিং করা হয়ে গেলে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। গলা ব্যথা হয়ে গেছে বুঝছেন, গলা একদম ব্যথা হয়ে গেছে। পানি খাইতে হবে, পানি। আপনাদের ক্লাসটা শেষ করেই পানি খাবো, প্রচুর পানি খাইতে হবে। চা দিয়েন, ঠিক আছে, কেউ চা ঢেলে ঢেলে দিয়েন, তাহলে মনে করেন চাও খাওয়া হয়ে যাবে। আচ্ছা, সৌরভ বলতেছে অনেক ভালো লাগলো ক্লাসটা করে। ভাই এটা এখন বলার সময় না, এটা এখন বলার সময় না ভাই, আপনি আগে এটা উঠান, আপনার এটা উঠানো জরুরি, এটা কমেন্ট করা জরুরি না। ঠিক আছে, আপনি উঠান, মনোযোগ দিয়ে আগে উঠান, মার্কিং করেন, দিন শেষে কিছু নিয়ে যান। এই কমেন্ট করে অযথা কিচ্ছু লাভ নেই। কমেন্ট করে দিন শেষে আপনার লস প্রজেক্ট হবে যে সময়টা দিচ্ছেন। কমেন্ট করতে পারবেন সময় মতো, অসুবিধা নেই, জাস্ট আগে উঠান, উঠানোর পরে বলেন যে উঠানো হয়েছে, আমি সামনের দিকে আগাচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি। এটা বোঝানো হলে আজকের লেকচার শেষ, কমপ্লিট। একটু দ্রুত উঠায় আমাকে জানান, এতক্ষণ লাগে, আপনারা তো কপি করতেও পারেন না, দেখা উঠাইবেন, 6টা সেন্টেন্স মার্কিং করে ফেলবেন। আচ্ছা, তাসফিয়া আক্তার রেহানুমা উনি বলতেছে স্যার মার্কিং করা শেষ, মার্কিং শেষ, ডান। আচ্ছা, মার্কিং করা নাকি হয়ে গেছে সবার, তাহলে এবার আমার সাথে মিলাবেন। ঠিক আছে, আমার সাথে মিলাবেন এবং সঠিক কথাটা বলবেন যে কার কয়টা হয়েছে। কিন্তু এখন হচ্ছে মনোযোগ দিয়ে দেখেন, এখন কোনো কমেন্ট না, এখন যেন কারো একটা কমেন্টও আমি না দেখি। ঠিক আছে, সবাই একদম মনোযোগ দিয়ে দেখেন। প্রথম কোশ্চেনটাতে কি বলা আছে? প্রথম কোশ্চেনটাতে বলা আছে মাজিদ হেল্পড মি। তাহলে মাজিদ আমাকে সাহায্য করেছিল, সত্যিই করেছিল। গতকালকে ফিজিক্স ক্লাসে হচ্ছে একটা জায়গায় ভুল করেছিলাম, ওই দড়ি লিখতে ভুলে গেছিলাম টাইপিংয়ে, পরবর্তীতে সে আমাকে হেল্প করে। ঠিক আছে, এই জন্য এটা লেখা, আর কিছু না। তাহলে দেখেন মাজিদ হেল্প মি, তাহলে মাজিদ হচ্ছে কি এখানে সাবজেক্ট, হেল্প কি এখানে মেন ভার্ব, এবং মি হচ্ছে অবজেক্ট। এটা তো একদম সিম্পল সেন্টেন্স ছিল, সিম্পল সেন্টেন্স, তাই না? তারপরেরটাতে আসি, জামিল মাই নেইবার বট এ নিউ কার। জামিল মাই নেইবার বট এ নিউ কার, তাহলে জামিল হচ্ছে এখানে সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে মাই নেইবার, সাবজেক্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশনটা কি মাই নেইবার। তাহলে এখানে মাই নেইবারটা কি অ্যাট্রিবিউট, মাই নেইবারটা কি অ্যাট্রিবিউট। ঠিক আছে, বটটা কি ভার্ব, মানে হচ্ছে মেন ভার্ব। এ নিউ কার মানে হচ্ছে এখানে অবজেক্ট, এ নিউ কারটা কি অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন হচ্ছে অ্যাট্রিবিউট। ওকে ফাইন। তারপরটা দেখেন, দ্য ড্রেস ইন দিস আলমিরা বিলংস টু মি। তাহলে দেখেন দ্য ড্রেস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে কি প্রিপোজিশন, সাবজেক্টের পরে কি আছে প্রিপোজিশন, এবং এর পরে যেটা আছে দিস আলমিরা, দিস আলমিরা, এই দিস আলমিরা কাকে বোঝানো হচ্ছে? ড্রেসগুলো যেখানে রাখা হয়েছে, তার মানে সাবজেক্টটাকেই তো মেনশন করা হচ্ছে, তাই না? সাবজেক্টটা কোথায় রাখা হচ্ছে এমন কিছু বোঝানো হচ্ছে। যদি এমন কিছু বোঝানো হয় সেটা প্রিপোজিশনের পরে বোঝানো হচ্ছে। যদি প্রিপোজিশনের পরে বোঝানো হয় তাহলে এটাকে আমরা কি বলবো? পার্টিটিভ বলবো। তাহলে দিস, ইন দিস আলমিরা হচ্ছে পার্টিটিভ, পার্টিটিভ। তাহলে ইন দিস আলমিরা পার্টিটিভ, বিলংস হচ্ছে কি মেন ভার্ব, আর টু মি হচ্ছে অবজেক্ট, টু মি কি অবজেক্ট। ক্লিয়ার? এবার 4 নম্বরটায় আসি, শি ওয়াজ হ্যাপি। তাহলে শি হচ্ছে কি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে কি ভার্ব, এখানে ওয়াজটা কি ভার্ব, হ্যাপি, হ্যাপি কাকে বোঝানো হচ্ছে? যদি আমি এখানে ইকুয়াল সাইন দেই, তার মানে শি হ্যাপি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে এটা কি দাঁড়াচ্ছে? এখানে এটা হচ্ছে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট। 5 এবং 6 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে চাই, 5 এবং 6 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে চাই। ঠিক আছে, বোঝার চেষ্টা করেন। এই দুইটাতে অনেকে গন্ডগোল পাকায় ফেলবেন, আমি শিওর। 5 নাম্বারটা দেখেন, পুষ্পা গেভ মি 10,000 টাকা। পুষ্পা গেভ মি 10,000 টাকা, বোঝার চেষ্টা করেন। পুষ্পা হচ্ছে এখানে সাবজেক্ট, পুষ্পা এখানে
সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব। এখন দেখেন মি 10,000 টাকা, এই পুরাটা তো অবজেক্ট না, এখানে দুইটা অবজেক্ট আছে। পুষ্পা গেভ মি, এই মি পর্যন্ত অর্থাৎ মিটা হচ্ছে একটা অবজেক্ট, মি হচ্ছে একটা অবজেক্ট, মি হচ্ছে একটা অবজেক্ট এবং 10,000 টাকা এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। এখানে কয়টা অবজেক্ট বলেন তো? দুইটা অবজেক্ট। পুষ্পা গেভ, পুষ্পা সাবজেক্ট, গেভ ভার্ব, মি একটা অবজেক্ট, 10,000 টাকা হচ্ছে আরেকটা অবজেক্ট। এখন এখানে দুইটা অবজেক্ট চলে আসছে না? এখন এই দুইটা অবজেক্টকে কিভাবে ডিফাইন করা হয় একটু বোঝার চেষ্টা করেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে কি হয়? অবজেক্ট হয়। এটাই তো হচ্ছে স্ট্রাকচার, সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার, তাই না? এখন এই অবজেক্টটা দুইভাবে ব্যবহৃত হতে পারে। অবজেক্টটা কয়ভাবে ব্যবহৃত হতে পারে? দুইভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আরেকটা কি বলেন তো? ইনডিরেক্ট অবজেক্ট। একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কোনটাকে আমি ডিরেক্ট অবজেক্ট বলবো আর কোনটাকে আমি ইনডিরেক্ট অবজেক্ট বলবো? এখানে তো দুইটা অবজেক্ট, মি কি ডিরেক্ট অবজেক্ট নাকি 10,000 টাকাটা ডিরেক্ট অবজেক্ট? বুঝার চেষ্টা করেন। ডিরেক্ট অবজেক্ট যেটা, সেটা হচ্ছে ভার্বের উপরে ডিপেন্ড করে। কার উপরে ডিপেন্ড করবে? ভার্বের উপরে ডিপেন্ড করবে। ডিরেক্ট অবজেক্ট কার উপরে ডিপেন্ড করবে? ভার্বের উপরে ডিপেন্ড করবে এবং এটা সেন্টেন্সে থাকা কম্পালসারি। এটা সেন্টেন্সে থাকা কি? কম্পালসারি, ঠিক আছে? এটা সেন্টেন্সে থাকা হচ্ছে কম্পালসারি। ডিরেক্ট অবজেক্ট কার উপর ডিপেন্ড করবে? ভার্বের উপরে ডিপেন্ড করবে এবং এটা সেন্টেন্সে থাকা কম্পালসারি। আর ইনডিরেক্ট অবজেক্টের কথা যদি বলি, তাহলে ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে অথবা ডিরেক্ট অবজেক্টের উপর ডিপেন্ড করবে। কার উপরে ডিপেন্ড করবে? হয় সাবজেক্টের উপরে, না হয় ডিরেক্ট অবজেক্টের উপরে। কিন্তু এটা সেন্টেন্সে থাকা, এটা সেন্টেন্সে থাকা কম্পালসারি না। দ্যাট মিন্স এটা হচ্ছে নট কম্পালসারি, ঠিক আছে? এটা কি? নট কম্পালসারি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন এখানে কোনটা ডিরেক্ট অবজেক্ট হবে। এবার একটা জিনিস চিন্তা করেন, পুষ্পা গেভ মি, আমি যদি মিটা বাদ দিই, পুষ্পা গেভ 10,000 টাকা, আমি যদি মিটা বাদ দিই তাহলে পুষ্পা গেভ 10,000 টাকা, এটা কিন্তু পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতেছে। এবার আমি যদি 10,000 টাকাটাকে বাদ দিই তাহলে কি দাঁড়াবে? পুষ্পা গেভ মি। এখন পুষ্পা আমাকে কি দিয়েছে? পুষ্পা আমাকে কি দিয়েছে? যদি শুধু এইটুকু বলি পুষ্পা গেভ মি, এটা ননসেন্স টাইপের কথা হয়ে যাবে না? এটা তো ডাবল মিনিং কথাবার্তা হয়ে যাবে, ঠিক না? তো ননসেন্স কথাবার্তা তো হতে পারে না, না? তাহলে এইখানে যে মিটা আছে, এই মিটা কোন ধরনের অবজেক্ট হবে বলেন তো? মিটা হচ্ছে, আমি যদি সেন্টেন্সে রেখেও দিই তাও কোনো সমস্যা নাই, না রাখলেও সমস্যা নেই। অর্থাৎ পুষ্পা গেভ 10,000 টাকা, এটা কিন্তু আমার পুরোপুরিভাবে বোঝানো হচ্ছে। এখন মিটা তাহলে কার উপর ডিপেন্ড করতেছে? মিটার ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার পুষ্পা বা হচ্ছে যে আপনার সাবজেক্টের উপরে বা ডিরেক্ট অবজেক্টের উপরে। তাহলে এখানে অবজেক্ট যেহেতু, এখানে যেহেতু মি একটা অবজেক্ট এবং মিটা কোন ধরনের অবজেক্ট? মিটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। মিটা কোন ধরনের অবজেক্ট? ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? আর এখানে 10,000 টাকা ছাড়া আমি কিন্তু সেন্টেন্স কমপ্লিট করতে পারবো না। তাহলে 10,000 টাকাটা কি? ডিরেক্ট অবজেক্ট। এবং ডিরেক্ট অবজেক্ট কার উপরে ডিপেন্ড করে বলেন তো? ভার্বের উপরে। দেখেন পুষ্পা গেভ 10,000 টাকা, পুষ্পা আমাকে দিয়েছিল 10,000 টাকা। তাহলে এখানে গেভটা কার উপর? 10,000 টাকাটা কার উপর ডিপেন্ড করতেছে? ভার্বের উপর ডিপেন্ড করতেছে এবং এটা কম্পালসারি, কিন্তু এটা ছাড়া কিন্তু সেন্টেন্সটা আমি বলতে পারবো না, তাহলে ননসেন্স শোনাবে। যদি আমি 10,000 টাকাটা বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ায়? পুষ্পা গেভ মি, হ্যাঁ পুষ্পা আমাকে কি দিয়েছিল? হ্যাঁ, ননসেন্স হয়ে গেল না? ননসেন্স করা যাবে না, ঠিক আছে? তাহলে অবজেক্ট কিন্তু আবার দুই ধরনের। ও মাই গড, মুছে গেছে। আচ্ছা, আমার এখানে টাচ লেগে মুছে গেছে, আশা করি আপনারা এইটুকু উঠাইছেন, ঠিক আছে? পরেরটা বুঝাই। দেখেন, দ্য গেট কিপার রিফিউজ দ্য বয়েজ টিকেটস। তাহলে দেখেন গেট কিপারটা কি? সাবজেক্ট, রিফিউজটা হচ্ছে ভার্ব, দ্য বয়েজ এবং হচ্ছে টিকেটস, ঠিক আছে? এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা অবজেক্ট আছে, দ্য বয়েজ। এখানে যদি আমি বলি যে দ্য টিকেটস, ঠিক আছে? এখানে একটু অ্যাড করে নেন যে দ্য বয়েজ দ্য টিকেটস, তাহলে দ্য টিকেটস কি? একটা অবজেক্ট, দ্য বয়েজ হচ্ছে আরেকটা অবজেক্ট। আমার এর আগের স্লাইডটা হচ্ছে ওই যে টাচ লেগে কেটে গেছে, আপনারা এটা বুঝার তাহলেই হবে। তাহলে দেখেন এখানে ডিরেক্ট অবজেক্ট কোনটা? আপনারা আমাকে এবার কমেন্ট করে জানান, ডিরেক্ট অবজেক্ট কোনটা? দ্য বয়েজ নাকি দ্য টিকেটস? ডিরেক্ট অবজেক্ট কোনটা হবে? দ্য বয়েজ হবে নাকি দ্য টিকেটস হবে? ফার্স্ট জানান, ডিরেক্ট অবজেক্ট কোনটা হবে? দ্য বয়েজ অর দ্য টিকেট? কার কোনটা মনে হচ্ছে? এটাই শেষ, আর কিছু পড়াবো না।
ডিরেক্ট অবজেক্ট কোনটা হবে, দ্য বয়েজ হবে নাকি দ্য টিকেটস হবে? ডিরেক্ট অবজেক্ট কোনটা হবে, দ্য বয়েজ হবে নাকি দ্য টিকেটস হবে? ভেরি গুড, একজন বলে ফেলেছে যে দ্য টিকেট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ওয়েল, এইটাই হচ্ছে দ্য ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট কোনটা, দ্য টিকেটস, এবং দ্য বয়েজ হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট। কেন, কারণটা আশা করি বুঝতেই পারতেছেন, তাই না? এতক্ষণ যা আলোচনা করেছি এটাতে আপনারা আশা করি বুঝতেই পারতেছেন যে ডিরেক্ট অবজেক্ট কেন হচ্ছে আর ইনডিরেক্ট অবজেক্ট কেন হচ্ছে। তাহলে সবাই তো এইটুকু লিখেছেন যে প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্ট দুই ধরনের, একটা ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট ডিরেক্টলি ডিরেক্ট করবে হচ্ছে, ডিরেক্টলি নির্ভর করবে হচ্ছে আপনার কার উপরে, ভার্বের উপরে, এবং এটা সেন্টেন্সে থাকা কম্পালসারি। আর ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে আপনার সাবজেক্ট অথবা ডিরেক্ট অবজেক্টের উপর ডিপেন্ড করতে পারে, সেটা নট কম্পালসারি। আমার এটা মুছে গেছে, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে আপনারা এতটুকু উঠাইছেন মনোযোগ দিয়ে। কারো কোনো প্রশ্ন আছে কিনা এইটুকু সম্পর্কে? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আজকের ক্লাস এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভেরি গুড, সবাই দা টিকেটস লিখতে আছে, থ্যাংক ইউ। এইটুকু সবাই বুঝতে পারছেন কিনা বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। আর ক্লাসটা কেমন লাগছে এবার আপনারা হচ্ছে ক্লাসটার জন্য কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ক্লাস আপনার কেমন লাগছে এবার কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ সামনের সময় আবার দেখা হবে, অর্থাৎ কালকের পর দিন হচ্ছে আমরা এরপরে সামনের দিকে আগাবো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ক্লাসে।